এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 50টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং এই 50টা কোয়েশ্চেনের মধ্যে আমাদের কি থাকছে, আমাদের ন্যারেশন থাকবে, ভয়েস চেঞ্জ থাকবে, ইরর থাকবে, ইমপ্রুভমেন্ট থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, প্রিপোজিশন থাকবে এবং আমাদের আর কি থাকবে, সিনোনিম অ্যান্টোনিম তো থাকবেই ভোকাবুলারি থেকে, আর নতুন একটা টপিক আর ইডিয়াম থাকছে, ভোকাবুলারির মধ্যে ইডিয়াম থাকছে এবং আজকে আমরা একটা নতুন টপিক অ্যাড করেছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের স্পেলিং মিস্টেক। ঠিক আছে, কারেক্টলি স্পেলড ওয়ার্ড আমাদেরকে চুজ করতে হবে। তো এই কয়েকটা টপিক নিয়ে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 50টা কোয়েশ্চেন আমরা সেট করেছি, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে হি লাভড হার, সে তাকে ভালোবেসেছিল, ডিসপাইট অব হিমসেলফ, মানে বাক্যের মিনিংটা কি বলতে চেয়েছে এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, এই যে ডেসপাইট ওয়ান সেলফ, ঠিক আছে, আমি যদি বলি যে ডেসপাইট মাইসেলফ মানে কি, ডেসপাইট মাইসেলফ মানে যে আমি আমার না চাওয়া সত্ত্বেও, ঠিক আছে, আমি চাইনি তা সত্ত্বেও কোনো একটা কাজ করতে আমি বাধ্য হয়েছিলাম। ঠিক আছে, আমার ইচ্ছে নেই তা সত্ত্বেও আমি কাজটা করতে বাধ্য হয়েছিলাম। ডিসপাইট মাইসেলফ, ডিসপাইট হিমসেলফ, ক্লিয়ার? তো আমি উত্তরটা কিন্তু অলরেডি বলে দিয়েছি। দেখো, ডিসপাইটের সঙ্গে কিন্তু আমি অব ইউজ করিনি। তো বিষয়টা কি, দুটো ওয়ার্ড আছে আমাদের, দুটো ফ্রেজ বলতে পারি। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে শুধু ডিসপাইটের মানে কি, ডিসপাইটের মানে হচ্ছে সত্ত্বেও, ডিসপাইটের মানে সত্ত্বেও। আর একটা ফ্রেজ আছে ইন স্পাইট অব, এটার মানেও কিন্তু সত্ত্বেও। তো এই দুটোরই মিনিং সত্ত্বেও। ইনস্পাইটের সঙ্গে আমাদের অব বসবে আর ডিসপাইটের সঙ্গে কোনো অব কিন্তু আমাদের বসবে না, ক্লিয়ার? তো মিনিংটা কিন্তু তোমাদের বুঝতে হবে, মিনিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো হি লাভড হার, সে তাকে ভালোবেসেছিল, ডিসপাইট হিমসেলফ মানে তার নিজের কোনো ইচ্ছে ছিল না, তা সত্ত্বেও মেয়েটিকে ভালোবাসতে সে বাধ্য হয়েছিল, ক্লিয়ার? তো বিষয়টা কি, ইররটা খুবই সিম্পল, ডিসপাইটের সঙ্গে আমাদের অব যুক্ত হয় না, ইনস্পাইটের সঙ্গে অব যুক্ত হয়। কিন্তু দেখো, ইরর সিম্পল হলেও কিন্তু মিনিংটা ভেরি ইম্পর্টেন্ট। ডিসপাইট ওয়ান সেলফ, তার মিনিং হচ্ছে তার ইচ্ছে নেই, ইচ্ছে সত্ত্বেও, ঠিক আছে, ইভেন দো ওয়ান ডাজ নট ওয়ান্ট টু, মানে কি, এমনকি যদিও একজন চায় না তা সত্ত্বেও কিন্তু সে কাজটা করতে বাধ্য হয়েছিল। ওকে, তো গেল আমাদের, ভুল হচ্ছে, অবটা হবে না। এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। দুদাগ কি বলছে আমরা কিন্তু দেখে নেব, একদম দেখে নেব। হ্যাঁ, তো চলো কি বলছে দেখো, বলছে কি যে দুদাগ অব অল দ্য মডেলস, আচ্ছা অব অল দ্য মডেলস আমরা যদি একটু, হ্যাঁ ঠিক আছে, ম্যাক্সিমাইজ করব, ক্লিয়ার? তো অব অল দ্য মডেল, সমস্ত মডেলগুলোর মধ্যে দিয়ে, ভালো করে বোঝো, সবার মধ্যে বলছে কিন্তু, অব অল দ্য মডেল, সমস্ত মডেলগুলোর মধ্যে জেসিকা ইজ দ্য মোর গুড লুকিং ওয়ান। দেখো, মোর কোন ডিগ্রি, আমাদের দুটো অ্যাডজেক্টিভের বিভিন্ন ফর্মকে আমরা ডিগ্রি বলি, ক্লিয়ার? তো অ্যাডজেক্টিভের প্রথম ফর্মকে আমরা পজিটিভ ডিগ্রি বলি, ক্লিয়ার? সেকেন্ড ফর্মকে আমরা কি বলি, কম্প্যারেটিভ ডিগ্রি বলি, যখন ইআর যুক্ত হয়, কম্প্যারেটিভ, ক্লিয়ার? আর থার্ড ফর্মকে আমরা কি বলি, সুপারলেটিভ মানে ইএসটি যুক্ত অ্যাডজেক্টিভকে বলি সুপারলেটিভ ডিগ্রি, ইআর যুক্ত অ্যাডজেক্টিভকে বলি কম্পারেটিভ ডিগ্রি, আর নর্মাল যেটা ফর্ম থাকে, বেসিক ফর্ম, সেটাকে পজিটিভ ডিগ্রি, ক্লিয়ার? তাহলে মোর কি বলেছে দেখো, মোর গুড লুকিং, ঠিক আছে? আর যে সমস্ত অ্যাডজেক্টিভের সঙ্গে ইআর আর ইএসটি যুক্ত হয় না, তার আগে কম্পারেটিভ করতে গেলে আমরা কি করব, মোর যুক্ত করব, আর সুপারলেটিভ করতে গেলে মোস্ট করব। যেমন কি, মোস্ট ব্রিলিয়ান্ট, ক্লিয়ার? মোর ব্রিলিয়ান্ট, মোর পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল, ঠিক সেরকম গুড লুকিংয়ের সঙ্গে ইআরইএসটি যুক্ত হয় না, সেই কারণে আমরা মোর মোস্ট যুক্ত করব কম্পারেটিভ সুপারলেটিভ করতে গেলে। এইবার বিষয়টা হচ্ছে, যখন আমাদের দুজনের মধ্যে তুলনা বোঝাবে, দুজনের মধ্যে তুলনা, ক্লিয়ার? তুলনাটা যখন দুজনের মধ্যে হবে তখন আমাদের কি হবে, তখন কিন্তু কম্প্যারেটিভ ডিগ্রি হবে দুজনের মধ্যে তুলনা করলে। আর সবার মধ্যে তুলনা করলে সুপারলেটিভ ডিগ্রি হবে, এবং সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু আমাদের আর্টিকেল দা বসে, ক্লিয়ার? কম্পারেটিভ, নর্মাল কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের কিন্তু দা থাকে না, সুপারলেটিভ ডিগ্রির আগে দা থাকে। তাহলে কি বলছে দেখো, এখানে সবার মধ্যে তুলনা করেছে নাকি দুজনের মধ্যে তুলনা করেছে? অব অল দ্য মডেল, সমস্ত মডেলের মধ্যে। তাহলে বুঝতে পারছি, সবার মধ্যে যখন তুলনা করছে আমাদের কি হবে, সুপারলেটিভ ডিগ্রি কিন্তু হবে। জেসিকা ইজ দ্য মোর হবে না, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট গুড লুকিং ওয়ান। বোঝা গেল? দুজনের মধ্যে হলে মোর হতো, যদি সবার মধ্যে বলেছে সুপারলেটিভ ডিগ্রি মোস্ট হবে। অব অল দ্য মডেল, সমস্ত মডেলের মধ্যে জেসিকা ইজ দ্য মোস্ট গুড লুকিং ওয়ান, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের কিন্তু 3 দাগ।
তো বারবার বলবো, যে জায়গায় তোমাদের মনে হচ্ছে যে এই জায়গাটা মাথায় থাকবে না, মনে থাকবে না, সেটা কিন্তু তোমরা সুন্দরভাবে কিন্তু নিজের দায়িত্বে নোট ডাউন করে নেবে, নাহলে পরে কিন্তু বুঝতে পারবে না, সব কিছুই কিন্তু পরে আবার নতুন মনে হবে। তো 3 দাগ কি বলছে দেখো, বলছে ওয়েন আই ওয়েন্ট দেয়ার, ওয়েন যে যখন আই ওয়েন্ট দেয়ার আমি গেছিলাম সেখানে, ওয়েন্ট কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম মানে V2, ক্লিয়ার? ওয়েন্ট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম V2, সিম্পল পাস্ট দিয়ে বাক্যটা শুরু হচ্ছে। ওয়েন আই ওয়েন্ট দেয়ার, যখন আমি সেখানে গেছিলাম, চার্লস ইজ প্লেয়িং, এখানে আবার ইজ ইউজ করেছে মানে ভার্বের ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যামিজার পরে ভার্বের আইএনজি যুক্ত হলেই কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রথমে শুরু করছি আমি সিম্পল পাস্ট দিয়ে, পরে আবার প্রেজেন্ট টেন্স। কেন হবে? টেন্সের ব্যালেন্স কিন্তু আমাদের কি করতে হবে, ব্যালেন্স, BALANC, ভারসাম্য, টেন্সের ভারসাম্যতা সেম রাখতে হবে আমাদের, ক্লিয়ার? তাহলে পাস্ট টেন্সে হলে পাস্ট টেন্সে রাখতে হবে, প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। তো এখানে কি বলেছে দেখো, অতীতকালের ঘটনা বলছে, কিন্তু এটা আমাদের কাছে ক্লিয়ার যে যখন আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গেছিলাম, চার্লস খেলছিল, খেলছে হয় না, যখন আমি গেছিলাম চার্লস খেলছিল এ গেম অফ চেস, মানে দাবা খেলছিল, চেস মানে দাবা, ক্লিয়ার? তাহলে যখন আমি গেছিলাম, তাহলে এটা কিন্তু ইজটা ওয়াজ হবে। ওয়েন আই ওয়েন্ট দেয়ার চার্লস ওয়াজ প্লেইং আ গেম অফ চেস, বোঝা গেল? তো সিম্পল পাস্ট টেন্সে রাখতে হবে, ব্যালেন্স সেম রাখার জন্য টেন্সের। নেক্সট কোয়েশ্চেনে চলো, নেক্সট কোয়েশ্চেন। এবার অনেকের যদি মনে হয় যে এই দ্বিতীয় ইজটাকে রেখে আমরা প্রথমটাকে কেন গো করছি না, একদম সুন্দর কোয়েশ্চেন, যার যার মাথায় কোয়েশ্চেনটা এসছে, তো তাদের উদ্দেশ্যে আমি বলবো এই বিষয়টাতে সেন্সটা লজিক্যাল নেই, সেন্সটা সবসময় আমাদের লজিক্যাল হতে হবে, ইললজিক্যাল হবে না। নর্মালি আমরা কিন্তু কোনো একটা জায়গায় প্রতিদিন যাই না এবং প্রতিদিন গিয়ে চার্লসকে খেলতে দেখি না। চার্লসের পক্ষেও সম্ভব নয় প্রত্যেক দিন একটা নির্দিষ্ট জায়গায় বসে সে কিন্তু চেস খেলবে, এই সেন্সটা ইললজিক্যাল, ক্লিয়ার? সেই কারণে আমরা সিম্পল পাস্টকে প্রাধান্য দেবো, প্রায়োরিটি দেবো, ইসকে চেঞ্জ করে ওয়াজ করব। নেক্সট কোয়েশ্চেনে চলো, নেক্সট কোয়েশ্চেন কিন্তু 4 দাগ, একদম 4 দাগ কি বলছে আমরা কিন্তু দেখব। হ্যাঁ, 4 দাগ কি বলছে? 4 দাগ বলছে দ্য পোয়েট ডেসক্রাইবস, মানে কবি বর্ণনা করে, দেখো ভার্বের কিন্তু ফার্স্ট ফর্ম মানে করি, বলি, খাই, যাই, ঠিক আছে, আসি। তো দ্য পোয়েট ডেসক্রাইবস, পোয়েট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে S/S কিন্তু আছে, ডেসক্রাইব নেই, ডেসক্রাইবস আছে। তাহলে দ্য পোয়েট ডেসক্রাইবস অ্যাবাউট দ্য স্প্রিং সিজন, বলছে কবি বর্ণনা করে স্প্রিং সিজন সম্পর্কে, বসন্তকাল সম্পর্কে। এইবার দেখো ডেসক্রাইবের মানে কি, ভেরি ইম্পর্টেন্ট, দেখো বাক্যটা সোজা কিন্তু ইররটা কিন্তু সোজা নয়, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ইরর সোজা কিন্তু ইম্পর্টেন্ট। ডেসক্রাইব, DESCRIBE, ডেসক্রাইব মানে কি, ডেসক্রাইব মানে কিন্তু বর্ণনা করা, বর্ণনা করা। এবার দেখো বর্ণনা করতে গেলে আমাদের কিন্তু কোনো বিষয় সম্পর্কে করতে হবে, সম্পর্কে, বর্ণনা কিন্তু আমরা কারোর সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে আমাদের করতে হয়। আর অ্যাবাউটের মিনিং কি, অ্যাবাউটের মিনিং, অ্যাবাউট মানেও কিন্তু সম্পর্কে বা সম্বন্ধে। তাহলে ডেসক্রাইব যখন আমরা করছি কোনো কিছু সম্পর্কেই করছি, তাহলে অ্যাবাউট শব্দটা মানেও সম্পর্ক, তাহলে অ্যাবাউটের কোনো দরকার নেই। দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য স্প্রিং সিজন, বা ডেসক্রাইবটাকে তুমি ডেসক্রাইবডও করতে পারো, সিম্পল পাস্টে রাখতে পারো যে কবি বর্ণনা করেছিল বসন্তকাল সম্পর্কে। তো মেন বিষয় হচ্ছে ডেসক্রাইবস বা ডেসক্রাইবড যাই হোক না কেন অ্যাবাউট হয় না, ডেসক্রাইব মানেই কোনো বিষয় সম্পর্কে বর্ণনা করা, সেই কারণে সম্পর্কে যুক্ত শব্দ আর কিন্তু হবে না, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে যাব, 5 দাগ। 5 দাগ কি বলছে আমরা দেখব। হ্যাঁ, 5 দাগ কি বলছে কিন্তু আমরা দেখব। 5 দাগ বলছে যে, 5 দাগ বলছে আই মে নট বি এবল, মে মানে কি সম্ভব না, মে মানেও হচ্ছে পারা, মে মানে কিন্তু পারা, আবার ক্যান মানেও পারা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। মে যুক্ত পারাতে একটা সম্ভাবনা থাকে, সম্ভবত বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, আমি গাড়ি চালাতে পারি, আই ক্যান ড্রাইভ, ক্লিয়ার? বুঝতে পেরেছো? আমি যে গাড়ি চালাতে পারি এতে কোনো সম্ভাবনা নেই, কিন্তু বৃষ্টি হতে পারে এর মধ্যে সম্ভাবনা আছে। তাহলে সম্ভাবনা যুক্ত পারা বললে মে, আর নর্মালি আমি পারি বললে ক্যান, ক্লিয়ার? তাহলে বলছে আই মে নট বি এবল, আমি সম্ভবত সমর্থ হব না, কি করতে, কিসে সমর্থ হব না, টু অ্যাটেন্ড টু দ্য ফাংশন, ফাংশনে অ্যাটেন্ড হতে, উপস্থিত হতে আমি সম্ভবত পারবো না, ক্লিয়ার? দেখো কোনো জায়গায় অ্যাটেন্ড হতে, সেটা মিটিং হোক, MEETING মিটিং, কোনো ফাংশন হোক, FUNCTION, ঠিক আছে, কোনো ফাংশন হোক বা কোনো ক্লাস হোক বা কোনো কনফারেন্স হোক, কনফারেন্স,
CONFERENC, কোনো কনফারেন্স, তাহলে কোনো একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তুমি অ্যাটেন্ড হতে পারছো না বা অ্যাটেন্ড হবে, ঠিক আছে। অ্যাটেন্ড হওয়া বললে অ্যাটেন্ডের পরে কোনো টু হয় না, ডাইরেক্ট অ্যাটেন্ডের পরে সেই জায়গাটা বসবে। আই শ্যাল অ্যাটেন্ড দ্য ক্লাস, হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং, দে উইল অ্যাটেন্ড দ্য ফাংশন, ঠিক আছে। উই উইল অ্যাটেন্ড দ্য কনফারেন্স, ক্লিয়ার। অ্যাটেন্ডের পরে যে জিনিসটা আমি অ্যাটেন্ড করব কোনো প্রিপোজিশন বসবে না অ্যাটেন্ডের পরে, ক্লিয়ার। তাহলে টু কিন্তু এখানে বাদ। আই মে নট বি এবল টু অ্যাটেন্ড দ্য ফাংশন, ভেরি ক্লিয়ার আমাদের। এবার যাবো কিন্তু আমরা, তাহলে ইরর হয়ে গেল। এবার যাবো হচ্ছে ছদাগে। আমরা ছদাগ কি বলছে, ছদাগে কিন্তু আমরা ইমপ্রুভমেন্ট শুরু করছি, ক্লিয়ার। তো ছদাগে আমরা কিন্তু এবার ইমপ্রুভমেন্ট শুরু করব। কি বলছে দেখব, কি বলছে দেখো। ছদাগ বলছে যে শি কুড নট হেল্প বাট লাভ। আচ্ছা, এখানে আমার তোমাদের একটুখানি বোঝা উচিত, যে বাক্যগুলো আমরা বাংলাতে বলি না যে আমি মাংস না খেয়ে থাকতে পারি না, আমি বই না পড়ে থাকতে পারি না, আমি না খেলে থাকতে পারি না, এই বাক্যগুলোকে আমরা ইংলিশে দুরকমভাবে লিখতে পারি। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যাদের উচ্চ মাধ্যমিকে ইংলিশ ছিল, তোমরা জানতে পারবে একটা গ্রামারের সঙ্গে তোমরা পরিচিত। আমরা করেছি যে অমিট বাট, OMIT, অমিট বাট মানে কি, বাটকে তুলে দাও, বাটকে তুলে দিয়ে নতুন করে বাক্য লেখো, ক্লিয়ার। তো আমরা পেয়েছি, তো সেই অমিট বাটের নিয়মটা এখানে আমাদের ক্রিয়েট করতে হবে। তো বাংলাটা কিন্তু ভুললে চলবে না। কি বাংলা বললাম, আমি কোনো কাজ না করে থাকতে পারি না, সেই বাক্যগুলোকে আমরা ইংলিশে কিভাবে লিখব, একদম ভেরি ইজি, দেখে নাও। দু রকমভাবে লিখতে পারবো। আমি কি বললাম, আই ক্যান নট বাট প্লে, আই ক্যান নট বাট প্লে। তাহলে দেখো একটা কি বললাম, একটা বাট যদি দিই, বাটের পরে ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে V1। বাট দিয়ে বাক্যটাকে বললে বাটের পরে ভার্বের ফার্স্ট ফর্ম। আর বাটের জায়গায় অমিট বাট বললে, বাট তুলে দিয়ে করো, বাটের জায়গায় আমি হেল্প বলবো, আই ক্যান নট হেল্প। যদি হেল্প দিই বাটের জায়গায়, যদি হেল্প দিই বাট তুলে, বাটকে অমিট করে, হেল্পের পরে কিন্তু ভার্বের ING বসে যাবে, প্লেয়িং। তাহলে কি হবে দেখো, দুটো, ঠিক আছে। হ্যাঁ, কি বলছে তাহলে, আই ক্যান নট বাট প্লে একরকম, আমি না খেলে থাকতে পারি না, বা আই ক্যান নট হেল্প প্লেইং, হেল্প দিলে ভার্বের ING, বাট দিলে ভার্বের ফার্স্ট ফর্ম, এই দুভাবে কিন্তু বলতে পারি। বোঝা গেল। এবার কোয়েশ্চেনে চলে আসো। কোয়েশ্চেনটা কি বলছে দেখো, কোয়েশ্চেন বলছে যে শি কুড নট হেল্প বাট লাভ। তাহলে হেল্প আর বাট দুটো পাশাপাশি বসবে না, হেল্পের তলায় আমাদের দাগ নেই, হেল্পের তলায় তো আমাদের দাগ নেই, আন্ডারলাইন নেই, তাহলে হেল্প ঠিক আছে। তাহলে হেল্প দিলে আমরা কি করব, ভার্বের ING, বাট তো বসবে না, কারণ হেল্প বা বাটের যে কোনো একটা বসবে। বাট তাহলে আমরা পুরোপুরি তুলে দেবো, কারণ হেল্পের তলায় কোনো আন্ডারলাইন নেই। তাহলে হেল্পের পরে দেখো, হেল্পের পরে কি করেছিলাম, ভার্বের সাথে ING দিয়েছিলাম, তাহলে এখানেও কিন্তু লাভটা লাফিং হবে, হেল্প লাফিং, ক্লিয়ার। দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডিতে কিন্তু কোনো ভুল নেই। তাহলে শি কুড নট, সে পারেনি, হেল্প লাফিং মানে না হেসে কিন্তু সে থাকতে পারেনি, ক্লিয়ার, বোঝা গেছে। এবার কিন্তু আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেনে যাবো। হ্যাঁ, 7 দাগ কি বলছে দেখো, 7 দাগ বলছে যে ইফ আই হ্যাভ হ্যাড মানি, মানে বলতে চেয়েছে হ্যাভ মানে অ্যাকচুয়ালি থাকা, আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে, আই হ্যাড এ পেন, আমার একটা পেন ছিল, তাহলে হ্যাভের মানে থাকা, ক্লিয়ার। তো এখানে তো বলছে যদি আমার পয়সা থাকতো, ইফ আই হ্যাভ হ্যাড মানি, আই উড হ্যাভ দেখে তোমাদের কিছু মনের মধ্যে কিছু একটা আসা উচিত, ঠিক আছে। যাদের আসছে না তারা হয়তো প্রথমবার দেখছো। তো আই উড হ্যাভ বট দিস কার, বলছে যদি আমার পয়সা থাকতো, আই উড হ্যাভ বট দিস কার, আমি এই গাড়িটা কিনতাম। তাহলে বাংলায় যে বাক্যগুলো আমরা বলি, যদি আমি একটু ভালো করে পড়াশুনো করতাম, আমি পাস করতাম, যদি আমি সেখানে যেতাম, তাহলে আমি খুশি হতাম। তাহলে এই যে তাম অতীতে দুটো কাজ করতাম, এইরকম আসলে, তাম আসলে, ইফের সাথের অংশে কন্ডিশনাল বাক্য, কিন্তু এটাও কিন্তু কন্ডিশনাল বাক্য। কন্ডিশনাল বাক্য নিয়ে আমি একটা সুন্দরভাবে ডিটেইল ক্লাস করেছি, ঠিক আছে। তো যারা চাও তারা কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, ঠিক আছে। PSC মিক্সচার বলে বা মিসলেনিয়াস বলে কিন্তু একটা সুন্দর আমাদের প্লে লিস্ট আছে, সেখানে কিন্তু মিক্সচার বলে, খুব সম্ভবত PSC মিক্সচার বলে একটা প্লে লিস্ট আছে, সেখানে কিন্তু আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে ডিটেইলে আলোচনা করেছি। তো এখানে কি বলছে দেখো, তাহলে এই সমস্ত বাক্যে তাম থাকলে ইফের সাথের অংশে আমাদের হ্যাড প্লাস V3 হবে, হ্যাড প্লাস V3, এবং বাক্যের অন্য অংশে কি হবে, উড হ্যাভ বা কুড হ্যাভ, COULD, কুড হ্যাভ, ক্লিয়ার। তাহলে এটা কন্ডিশনাল বাক্য, যদি আমি করতাম তাহলে আমি পাস করতাম, যদি আমি যেতাম তাহলে আমি খুশি হতাম।
তাহলে যদি তো লাগবেই, তাহলে ইফের সাথের অংশে হ্যাড V3 হবে, বাক্যের অন্য অংশে উড হ্যাভ কুড হ্যাভ হবে। তাহলে দেখো ইফের সাথের অংশে হ্যাড V3 নেই, থাকা বলছে কি, থাকা ভালো করে বুঝো, থাকা মানে কি হ্যাভ, তাহলে হ্যাভ হচ্ছে মেন ভার্ব, হ্যাভের থার্ড ফর্ম কি হ্যাড, হ্যাভের থার্ড ফর্ম হ্যাড, আর একটা নিয়মের হ্যাড বসবে আগে হ্যাড, তাহলে মেন ভার্ব হ্যাভ তার থার্ড ফর্ম হ্যাড, আর একটা নিয়মের হ্যাড হ্যাড, তাহলে দুটো হ্যাড অ্যাড হবে। ইফ আই হ্যাড মানি আই উড হ্যাভ বট, দেখো উড হ্যাভ বট আছে, হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম বট রয়েছে, ক্লিয়ার? তাহলে বিষয়টা ক্লিয়ার হলো। তাহলে এখানে কি হবে, ইফ আই হ্যাড, দুটো হ্যাড হচ্ছে বলে কিন্তু কেউ ঘাবড়াবে না, নিয়মটা লিখে নেবে, ইফের সঙ্গে হ্যাড V3 থাকলে বাক্যের অন্য অংশে উড হ্যাভ কুড হ্যাভ হবে। এবং কেন দুটো হ্যাড হচ্ছে দেখো, সি ইজ দ্য কারেক্ট আনসার। থাকা বলছে, আই হ্যাভ মানে কি থাকা আমার আছে, আই হ্যাভ, তাহলে হ্যাভের থার্ড ফর্ম কি মেন ভার্ব, এখানে তো অন্য কোনো ভার্ব নেই, হ্যাভ মেন ভার্ব, তাহলে এই মেন ভার্বের থার্ড ফর্ম হচ্ছে হ্যাড, এবং নিয়মের একটা হেল্পিং ভার্ব আছে না, পাস্ট পারফেক্টের একটা হেল্পিং ভার্ব কি আছে হ্যাড, তাহলে সেই হ্যাড নিয়মের হ্যাড একটা হচ্ছে মেন ভার্বের হ্যাড, ক্লিয়ার? তাহলে ইফ আই হ্যাড সি ইজ দ্য কারেক্ট আনসার। ইফ আই হ্যাড মানি যদি আমার পয়সা থাকতো, আই উড হ্যাভ বট দিস কার, আমি কিন্তু এই গাড়িটা কিনতাম। নেক্সট কোয়েশ্চেনে চলো। নেক্সট 8 দাগ কি বলছে দেখো, নেক্সট 8 দাগ কি বলছে আমরা অবশ্যই দেখবো। বলছে শি ইনসিস্টেড অন শি ওয়াজ ইনোসেন্ট, মানে সে ইনসিস্ট মানে হচ্ছে জেদ করা, শি ওয়াজ ইনোসেন্ট সে যে নির্দোষ ছিল সেই বিষয়টাই সে জেদ করেছিল। এইবার ভালো করে বোঝো একটা জিনিস, সেটা হচ্ছে ইনসিস্ট মানে জেদ করা বা জোর দিয়ে কিছু বলা, ইনসিস্ট শব্দ জোর দিয়ে বা জেদ করে কিছু বলা। ইনসিস্টের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে, অন বসে, কিন্তু যে বিষয়ে আমি জেদ করবো দেখো তার মানে কিন্তু এটা নয় যে ইনসিস্ট থাকলেই অন বসবে, ইনসিস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট অন বসে, অবশ্যই বসে, কিন্তু ইনসিস্টের মানে কি জেদ করা, তাহলে ইনসিস্টের পরে যে বিষয়টা আমি জেদ করছি সেই বিষয়টা প্রেজেন্ট থাকলে তাহলেই অন বসবে, ক্লিয়ার? এবার আর একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে পারসিস্ট, একই অর্থের শব্দ, ইনসিস্ট হলে অন আর পারসিস্ট হলে কি বসবে, পারসিস্ট হলে বসবে আমাদের কিন্তু ইন, ক্লিয়ার? এবার এরা তখনই বসবে যখন যে বিষয়ে জেদ করা বলবে সেই বিষয়টা প্রেজেন্ট থাকবে। যেমন ধরো আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, আই ইনসিস্টেড আমি জেদ করেছিলাম, আই ইনসিস্টেড অন গোয়িং দেয়ার, আমি সেখানে যাওয়াতে জেদ করেছিলাম। তাহলে দেখো ইনসিস্ট জেদ করা, কিসের ওপরে জেদ করেছিলাম, যাওয়াতে, যাওয়া বিষয়টা প্রেজেন্ট আছে, আগে অন বসবে, আর অন প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার কিন্তু আইএনজি হবে, ঠিক আছে? ঠিক এখানে ইনসিস্টের জায়গায় পারসিস্ট যদি তুমি বসাও, এই সেম বাক্যে ইনসিস্টের জায়গায় তুমি যদি পারসিস্ট বসাও যে আমি জেদ করেছিলাম, তখন অনের জায়গায় শুধু ইন হয়ে যাবে, আই পারসিস্টেড ইন গোয়িং দেয়ার, ক্লিয়ার? বোঝা গেছে? এইবার তার মানে কি, যে বিষয়টা আমি জেদ করবো সেই বিষয়টা প্রেজেন্ট থাকতে হবে, তাহলেই কিন্তু অন বা ইন বসবে, কিন্তু এখানে কি সেটা বলেছে? ইম্পর্টেন্ট নোট ডাউন করে নেবে। এবার এখানে কি বলেছে দেখো, শি ইনসিস্টেড অন, সে জেদ করেছিল, এবার কোন বিষয়ে জেদ করেছিল, অনের পরেই বসতে হবে না, শি সাবজেক্ট রয়েছে, তাহলে কিন্তু আমাদের অন বসবে না। তাহলে আমি এখানে বলতে কি পারি যে শি ইনসিস্টেড, সে জেদ করেছিল, দ্যাট, অনটা কেটে দিয়ে যদি আমি দ্যাট করি, সে জেদ করেছিল যে শি ওয়াজ ইনোসেন্ট, সে ছিল নির্দোষ, ক্লিয়ার? তাহলে দ্যাট বসবে, সি ইজ দ্য কারেক্ট আনসার, শি ইনসিস্টেড দ্যাট, ঠিক আছে? ভুল ধারণা তাহলে ভাঙলো, ইনসিস্ট থাকা মানেই যে অন বসবে এটা নয়, যে বিষয় জেদ করবো একদম অনের পরেই বা ইনসিস্টের পরেই কিন্তু সেই বিষয়টা থাকবে, তাহলে অন বসবে। তাহলে এখানে আমরা দ্যাট বসাবো, শি ইনসিস্টেড, সে জেদ করেছিল, দ্যাট যে শি ওয়াজ ইনোসেন্ট। এইবার বিষয়টা হচ্ছে তোমাদের এটাও জানা উচিত যে এই বাক্যটাকে অন বসে আমি কি করে লিখতে পারতাম, একদম আমি বলবো সেটা কিভাবে লিখতে পারতাম, যে শি ইনসিস্টেড, সে জেদ করেছিল, অন বিং হওয়াতে, ইনোসেন্ট হওয়াতে সে জেদ করেছিল, অন বিং ইনোসেন্ট, ক্লিয়ার? দেখো এবার কিন্তু ঠিক আছে, সে ইনসিস্টে, সে জেদ করেছিল, অন দিলাম, এবার কি হওয়াতে, ইনোসেন্ট হওয়াতে, তাহলে ভার্ব চলে এসছে, যে বিষয়টায় জেদ করেছিলাম হওয়াতে জেদ করেছিল, দেখো হওয়া ভার্বের আগে কিন্তু অন, তাহলে শি ইনসিস্টেড অন বিং ইনোসেন্ট, ক্লিয়ার? বোঝা গেল? এবার চলো নেক্সট কোয়েশ্চন। তাহলে সঠিক উত্তর কি হলো, সি ইজ দ্য কারেক্ট আনসার, এখানে কিন্তু দ্যাট হবে। 8 দাগ কি বলছে আমরা দেখবো, অবশ্যই 8 দাগ কি বলছে আমরা কিন্তু দেখবো, ওকে? 8 দাগ না 9 দাগ কি বলছে দেখবো, 8 দাগ আমরা করে ফেলেছি। 9 দাগ বলছে যে দ্য ওয়ার্ল্ড ইজ বিং ফেসড, তাহলে কিন্তু বাক্যটা প্যাসিভ, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারের পরে বি ভার্বের পরে বিং দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম আনা মানে কিন্তু এটা প্যাসিভ, এবং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। যেমন ধরো একটা এক্সাম্পল দিয়ে দিই, আই অ্যাম ইটিং
আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। ক্লিয়ার? আই অ্যাম ইটিং রাইস, তাহলে এই বাক্যটাকে প্যাসিভ করলে কি হবে? কি খাচ্ছি? রাইস। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট, অবজেক্ট প্রথমে আসবে। প্যাসিভ করতে গেলে রাইস গোনা যায় না, এখানে অ্যাম আছে, এখানে অ্যাম আছে, কিন্তু অ্যাম বসাবো না, কারণ কি রাইস দেখে প্রথমে যেটা আনলাম অবজেক্ট সেটা সিঙ্গুলার হলে অ্যাম আছে মানে বুঝতে পেরেছি প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব বসবে, অ্যাম ইজ আর। তাহলে রাইস গোনা যায় না, তাহলে ইজ। অ্যাক্টিভে যে কটা ভার্ব থাকে প্যাসিভে একটা বাড়ে, তাহলে এখানে দুটো ছিল, অ্যাম আর ইটিং, তাহলে তিনটে হবে। কি ভার্ব আসবে? আইএনজি থাকলে বিং, তাহলে রাইস ইজ বিং, মেন ভার্বের থার্ড ফর্ম ইটেন বাই, আই থাকলে মি। ক্লিয়ার? তাহলে রাইস ইজ বিং ইটেন বাই মি, রাইস ইজ বিং ইটেন বাই মি। এবার এই বাক্যটা কিন্তু প্যাসিভ। প্রথম বাক্যের অর্থ কি ছিল? আই অ্যাম ইটিং রাইস, আমি খাচ্ছি ভাত। দ্বিতীয় বাক্যে কি বলা হয়েছে মিনিংটা? রাইস ইজ বিং ইটেন, ভাতকে খাওয়া হচ্ছে আমার দ্বারা। বোঝা গেল? ভাতকে খাওয়া হচ্ছে। তাহলে এই বাক্যটার এবার মিনিংটা কি? দেখো, এতটা ডিটেলভাবে তোমাদের বোঝানোর একটাই কারণ, মিনিংটা যাতে তোমরা বুঝতে পারো। আর মিনিংটা তোমাদের কিন্তু বুঝতেই হবে, মিনিং না বুঝলে কিন্তু শেখাটা অসম্পূর্ণ থেকে যাবে। দ্য ওয়ার্ল্ড ইজ বিং ফেসড মানে ওয়ার্ল্ডটাকে ফেস করানো হচ্ছে, ওয়ার্ল্ডকে, পৃথিবীকে ফেস করানো হচ্ছে কারোর দ্বারা। ঠিক আছে? একটা ক্রাইসিসের দ্বারা। তো মিনিংটা এখানে অসঙ্গত। ঠিক আছে? এই বাক্যটা প্যাসিভে হবে না, অ্যাক্টিভে হবে। আমরা কি বলি যে পৃথিবী ফেস করছে। দেখো, আর্থ মানে কি? EARTH, আর্থ, পৃথিবী, তাই তো? বা ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানেও বিশ্ব মনে করি। তাহলে এই বিশ্ব বিষয়টা, আর্থ বিষয়টা, এটা কিন্তু একটা ন্যাচারাল অবজেক্ট। তো আমাদেরকে ধরতে হবে এই কাজটা অটোমেটিকই হচ্ছে। ক্লিয়ার? নিজে থেকেই হচ্ছে। অবশ্যই কেউ ক্ষতি করলে তারপরে পৃথিবীর ক্ষতি হচ্ছে, মানুষজন উল্টোপাল্টা কাজ করছে, মানুষজনের কাজের ইফেক্টটা পৃথিবীর ওপরে পড়ছে, কিন্তু কোনো একটা কিছুর সম্মুখীন হলে আমরা কিন্তু এই ওয়ার্ল্ড বা দ্য আর্থ যদি কোনো কিছুর সম্মুখীন হয়, আমরা সেই বাক্যটাকে প্যাসিভে করবো না, অ্যাক্টিভে করবো। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে পৃথিবী ইজ ফেসিং করবো, প্যাসিভ করবো না। পৃথিবী, দ্য ওয়ার্ল্ড ফেস করছে একটা ক্রাইসিসের, একটা বিরাট বড় ক্রাইসিস মানে কি? সংকট, একটা সংকটের মুখোমুখি হচ্ছে। দ্য ওয়ার্ল্ড ইজ বিং ফেসড করবো না, দ্য ওয়ার্ল্ড ইজ ফেসিং করবো। এখানে কি করবো? দ্য ওয়ার্ল্ড, এই বিং আর ফেস তুলে দিয়ে দ্য ওয়ার্ল্ড ইজ ফেসিং করে দাও। ফেস মানে কি? সম্মুখীন হওয়া। দেখো, তাহলে বাক্যটা দেখো, একদম সুন্দর লাগবে। দ্য ওয়ার্ল্ড ইজ ফেসিং এ ক্রাইসিস, উইথটাও বাদ দিয়ে দাও। দ্য ওয়ার্ল্ড ইজ ফেসিং আ ক্রাইসিস, দ্য ওয়ার্ল্ড ইজ ফেসিং আ ক্রাইসিস, শুধু ফেসিং হবে। ঠিক আছে? ইজের তো কোনো আন্ডারলাইন নেই, তাহলে শুধু ফেসিং হবে। দ্য ওয়ার্ল্ড ইজ ফেসিং এ ক্রাইসিস, পৃথিবী সম্মুখীন হচ্ছে একটা সংকটের। ক্লিয়ার? বাক্যটা প্যাসিভ করবো না, অ্যাক্টিভ করবো। ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, 10 দাগ কি বলছে আমাদের? ইট ইজ হাই টাইম। ভেরি ইম্পর্টেন্ট, এখানে একটা নিয়ম বলে দিই যে ইট ইজ, সবাই নোট ডাউন করে নেবে। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম বা ইট ইজ অ্যাবাউট টাইম। ইট ইজ অ্যাবাউট, ABOUT, ইট ইজ অ্যাবাউট টাইম। এই ফ্রেজগুলোর পরে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এই সবগুলোর মানে হচ্ছে এটাই হলো উপযুক্ত সময়। তো এই ফ্রেজগুলোর পরে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম হবে, এটাই হচ্ছে নিয়ম, কনস্ট্রাকশনাল, এটা হচ্ছে নিয়ম, সিম্পল পাস্ট হবে। তাহলে ইট ইজ হাই টাইম, এটাই হলো সঠিক সময়। দ্যাট ইউ গো হোম মানে তুমি বাড়ি যাও, তোমার বাড়ি যাওয়ার এটা কিন্তু সঠিক সময়। তাহলে কি বললাম? এই ফ্রেজগুলোর পরে সিম্পল পাস্ট হবে, গো হবে না, গোটা কিন্তু ওয়েন্ট হবে। নোট ডাউন তোমরা করে নেবে। মিনিং কি বললাম? এই ফ্রেজগুলোর মিনিং হচ্ছে এটাই উপযুক্ত সময়, সুইটেবল টাইম, কারেক্ট টাইম, অ্যাপ্রোপ্রিয়েট টাইম। ঠিক আছে? তাহলে ইট ইজ হাই টাইম দ্যাট ইউ ওয়েন্ট হোম। তাহলে ওয়েন্ট হোম কোথায় আছে দেখো? অপশন সিতে কারেক্ট আনসার আছে আমাদের। অপশন সিতে ওয়েন্ট আছে, ওয়েন্ট ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে, 11 দাগ। তাহলে আমাদের দেখো ইমপ্রুভমেন্ট কিন্তু আমরা করে ফেললাম, এবার যাবো আমরা নেক্সট টপিকে। নতুন টপিক কি বলছো দেখি? হ্যাঁ, নতুন টপিক হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ। নতুন টপিক আমরা কি দেখবো? নতুন টপিক 11 দাগ থেকে আমরা কিন্তু ভয়েস চেঞ্জ দেখবো। ভয়েস চেঞ্জ কি বলছে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু খুব মন দিয়ে সুন্দর করে ডিটেইলে বুঝবো। ঠিক আছে? শর্টকাট নিয়মও দেখবো এবং ডিটেল আলোচনা করবো। ক্লিয়ার? যাতে কারো সমস্যা না হয়, কেউ যদি প্রথমবারের জন্য ভিডিওটা দেখে যেন তার কোনো সমস্যা না হয়। তো কি বলছে দেখো, বলছে হ্যাভ দে অ্যানাউন্সড, তারা কি করেছে দেখো। তাহলে হ্যাভ প্রশ্নবোধক বাক্য, সেই কারণে হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে, এবং হ্যাভের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? করেছে, বলেছে, খেয়েছে, এসেছি, গিয়েছি, খেলেছি, দেখেছি, বলেছি, এইরকম কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা অর্থগুলো হয়। তাহলে হ্যাভ দে অ্যানাউন্সড, তারা কি ঘোষণা করেছে? দ্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টিম, ওয়ার্ল্ড কাপের ক্রিকেট টিমটা কি তারা ঘোষণা করেছে? তাহলে এটা অ্যাক্টিভ না প্যাসিভ কি দেখে বুঝলাম? প্যাসিভ হলে হ্যাভ হ্যাজের পরে বিন থাকতো। ক্লিয়ার?
তাহলে হ্যাভাসের পরে কোনো বিন নেই, মানে হচ্ছে অ্যাক্টিভ। এইবার বোঝো আমাদের কিন্তু ভয়েস চেঞ্জে বাক্যটা অ্যাক্টিভে যে ফর্মে থাকবে, প্রশ্নবোধকের ফর্মে থাকলে প্যাসিভেও কিন্তু সেই প্রশ্নবোধকের ফর্মে রাখতে হবে, মানে হেল্পিং ভার্ব দিয়ে শুরু করতে হবে। এবার আর সব সেম নিয়ম, আমাদের প্রথমে কি করতে হবে, ভয়েস চেঞ্জে অবজেক্ট খুঁজতে হবে। অবজেক্টের আগে হচ্ছে কি, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়, ভার্বকে কি বা কাকে দিয়ে। ক্লিয়ার? তাহলে ভার্ব কোনটা, অ্যানাউন্স, সাবজেক্ট হচ্ছে দে, তারা অ্যানাউন্স করেছে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ম্যাচ। তারা কি অ্যানাউন্স করেছে, দ্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ম্যাচ, দ্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টিম। তাহলে একটাই অবজেক্ট কিন্তু একটাই, দ্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টিম, একটাই অবজেক্ট, তাহলে সিঙ্গুলার। তাহলে আমাদের কী দিয়ে শুরু হবে, হ্যাভ দিয়ে শুরু হচ্ছে না, হ্যাজ দিয়ে শুরু হবে। তাহলে হ্যাজ দিয়ে যদি শুরু হয়, বি দাগের অপশনে দেখো হ্যাভ দিয়ে শুরু হয়েছে, সি দাগের অপশনে দেখো হ্যাভ দিয়ে শুরু হচ্ছে, তাহলে বি আর সি আমরা বাদ দিয়ে দেবো। তাহলে শর্টকাট নিয়ম পেয়ে গেলাম এখান থেকে। এবার পুরো থাকছে এতে হ্যাজ আছে, ডিতে হ্যাজ আছে, এবার কোনো সমস্যা নেই। তাহলে হ্যাজের পরেই আমাদের হ্যাজ দিয়ে শুরু করবো, বাদ বাকি নিয়ম সব সেম। আগে অবজেক্ট, হ্যাজের পরে দ্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টিম, ঠিক আছে, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টিম। এবার এক্সট্রা ভার্ব আসবে, এখানে কটা ছিল, হ্যাভ, অ্যানাউন্স দুটো, প্যাসিভে তিনটে আসবে, হ্যাভ থাকলে এক্সট্রা ভার্ব কি আছে, বিন। দেখো প্রথম অপশনে বিন আছে, হ্যাজ দ্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টিম বিন, তারপরে অ্যানাউন্সের থার্ড ফর্ম অ্যানাউন্সড, ইডি আছে মানে ওটাই থার্ড ফর্ম। তাহলে এ ইজ দ্য পারফেক্ট আনসার, একদম কারেক্ট আনসার। শুধু বাই দেমটা কিন্তু দেওয়া নেই, কোনো অপশনেই বাই দেম দেওয়া নেই, কিন্তু ডি দাগটা কোথায় ভুল আছে আমরা দেখব, আদৌ ভুল আছে কিনা। দেখো হ্যাজ দিয়ে শুরু করেছে, তারপরে অবজেক্ট দ্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টিম, তারপরে বিং দিয়েছে, বিং হয় না, আমাদের হ্যাজ থাকলে প্যাসিভে বিন আসে, তাহলে ডি দাগ ভুল। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, হ্যাজ অবজেক্ট দ্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টিম, হ্যাজ থাকলে বিন, অ্যানাউন্সড, বাই দেমটা দেওয়া নেই। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলো। হ্যাঁ, নেক্সট হচ্ছে 12 দাগ। 12 দাগ আমাদের কি বলছে আমরা দেখবো, বলছে নো বডি টোল্ড, আচ্ছা নো বডি টোল্ড, কেউ বলেনি মি আমাকে, টোল্ড মি আমাকে কেউ বলেনি, ভানিতা ওয়াজ ইল, মানে ভানিতা একটা মেয়ে, সে যে অসুস্থ ছিল এটা আমাকে কেউ বলেনি। তাহলে এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে নো বডি, ভার্ব হচ্ছে টোল্ড, আর কাকে বলেনি, আমাকে বলেনি। ক্লিয়ার? মিটাকেই মেন অবজেক্ট ধরবো, ঠিক আছে। কি বলেনি এই পুরো বিষয়টাকে আমরা অবজেক্ট ধরতে পারি না, একটা সেন্টেন্স, কিন্তু পুরো বাক্যটা একটা সেন্টেন্স, ভিনিতা ওয়াজ আনওয়েল, এটা সেন্টেন্স, তো একটা সেন্টেন্সকে আমরা অবজেক্ট ধরতে পারি না। আমরা যেহেতু দুটো অবজেক্ট আছে, আমরা মিকে অবজেক্ট ধরে নেবো, আইকে, ঠিক আছে। সব জায়গায় দেখো এতেও আইকে ধরেছে, বিতেও আইকে ধরেছে। ক্লিয়ার? তাহলে অবজেক্ট কিন্তু আমাদের কি হলো, অবজেক্ট হচ্ছে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই, এবং প্যাসিভে কিন্তু অবজেক্ট প্রথমে আসে। তাহলে নোবডি টোল্ড মি, কেউ আমাকে বলেনি, তাহলে অবজেক্ট হচ্ছে মি প্রথমে আসলে কি হবে, আই হবে। তো আমরা ভয়েস চেঞ্জের নিয়মগুলো জানি যে আইটা যখন ওপাশে যাবে মি হবে, আবার মি যখন প্রথমে আসবে আই হয়ে যাবে, ইন্টারচেঞ্জ হয়, তাই তো। তাহলে মিকে প্রথমে আনলে আমাদের কি হবে, আই হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এবার এখান থেকে শর্টকাট নিয়ম অনুযায়ী সি আর ডি তোমরা কি রাখবে না, কারণ নো বডি দিয়ে বাক্য শুরু হয়েছে, নো বডি রাখবো না, কারণ নো বডি আমাদের অবজেক্ট নয়। তাহলে এ আর বি পড়ে থাকলো। দেখো অবজেক্ট কি, মি প্রথমে আসলে আয়ের পরে কি হবে, এবার টোল্ড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, থাকলে আমাদের হেল্পিং ভার্ব কি আসে, ওয়াজ বা ওয়্যার, একজন হলে ওয়াজ, একের বেশি হলে ওয়্যার। ক্লিয়ার? এইবার দেখো তাহলে কি আছে, আই ওয়াজ নট বিং টোল্ড। এইবার ভালো করে বোঝো নটটা কেন আনছি, ভালো করে বোঝো, নটটা এই কারণেই আনছি, বাক্যটা কিন্তু নো বডি ছিল, নো বডি, কেউ বলেনি আমাকে, তাহলে বাক্যটা না বোধক বলে আমি নট আনছি, পরে আর নো বডি রাখবো না, পরে এনিবডি করে দেবো। ক্লিয়ার? নট আবার নো বডি দুটো নেগেটিভ শব্দ বাক্যে রাখতে পারবো না, যদি নট করি তাহলে নো বডিটাকে এনিবডি করতে হবে। ক্লিয়ার? তো কি বলেছে দেখে নাও, প্রথম অপশনটাই আমরা দেখে নেবো। আই ওয়াজ নট বিং কোথা থেকে আসলো, আইএনজি থাকলে বিং আসে, তাহলে ভুল, এক দাগ বাদ দিয়ে দাও। ক্লিয়ার? আমাদের আর দেখারই দরকার নেই, বিং যেহেতু ইললজিক্যাল, আমরা চেঞ্জ আর কোনো চেকই করবো না। বি দাগে চলো, আই ওয়াজ নট টোল্ড, তাহলে ঠিকই আছে, শুধুমাত্র একটাই ভার্ব ছিল টোল্ড, ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে ওয়াজ ওয়্যারের যে কোনো একটা, আর মেন ভার্বের থার্ড ফর্ম, দুটো ভার্ব হবে। তাহলে আই ওয়াজ নট, নো বডির জন্য নট আনলাম, আই ওয়াজ নট টোল্ড বাই, দেখো এনিবডি রেখেছি, এনিবডি, ঠিক আছে। এই নটের মধ্যেই নেগেটিভ চলে গেছে, তাহলে আর নো বডি রাখবো না, এনিবডি। আই ওয়াজ নট টোল্ড বাই এনিবডি, আমাকে কেউ বলেনি বা আমাকে বলা হয়নি কারোর দ্বারা, দ্যাট যে ভিনিতা ওয়াজ আনওয়েল, অসুস্থ ছিল। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে বি ইজ দ্য কারেক্ট কিন্তু আনসার। এইভাবে কিন্তু সুন্দর করে বুঝতে হবে, কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই বলবে, আমি বিষয়টা কিন্তু আবার বলবো। ক্লিয়ার? তো নেক্সট কোয়েশ্চেনে চলো, 12 হয়ে গেল। 13 কি বলছে দেখো, 13 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, 13 কি বলছে আমরা দেখে নেব। ভয়েস চেঞ্জ বলছে যে
ডু নট টেক দ্য কোস্টাল রোড, হ্যাঁ বলছে কোস্টাল রোডটা তোমরা নিও না। হ্যাঁ, তো সামুদ্রিক যে রাস্তাটা আছে, সমুদ্রের পাশে উপকূলবর্তী যে রাস্তাটা আছে, কোস্টাল মানে উপকূলবর্তী যে রাস্তাটা আছে ডিউরিং মনসুন, বর্ষাকালের সময় আর কি সমুদ্রের তীরবর্তী বা উপকূলবর্তী যে রাস্তাটা আছে সেই রাস্তাটা নিও না। এইবার ভালো করে বোঝো, এটা কিন্তু একটা উপদেশ দিচ্ছে। আমি ন্যারেশনের যে ফার্স্ট ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে একদম ডিটেইল কিন্তু সমস্ত রকমের যে সেন্টেন্স থাকে, 5 রকমের সেন্টেন্স, তো 5 রকমের সেন্টেন্সের কিভাবে আমরা ন্যারেশন করব, পুরো ন্যারেশন না ভয়েস চেঞ্জ করব, সেই ভয়েস চেঞ্জগুলো আমরা কিন্তু ডিটেলে আলোচনা করেছিলাম। ন্যারেশন বললাম প্রথমে, ন্যারেশন না ভয়েস চেঞ্জে। তো ভয়েস চেঞ্জের যে প্রথম ক্লাসটা আমরা করেছিলাম সেই ক্লাসে কিন্তু আমরা ডিটেইলে কিন্তু আলোচনা করেছি। তো ন্যারেশনেরও ক্লাস আছে একদম বেসিক বিষয়ের উপরে। তো যারা দেখতে চাও, আমি বলবো একটুখানি বেসিকটা যাদের ক্লিয়ার নেই তারা কিন্তু ক্লাসগুলো অবশ্যই দেখবে, সুন্দর করে বুঝিয়ে দিয়ে তারপরে আবার প্র্যাকটিস সেট দিয়ে সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে। তো তাদেরকে বলবো আমি অবশ্যই কিন্তু দেখো প্লেলিস্টে সুন্দর করে আলাদা করে মেনশন করে দেওয়া আছে যে পিএসসি ন্যারেশন, পিএসসি ভয়েস চেঞ্জ বলে। তো এখানে কি বলছে দেখো, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন, ইম্পারেটিভ সেন্টেন্স, এবং কেউ তোমাকে একটা উপদেশ দিচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার, যে নিও না কিন্তু আর কি তোমার উপকূলবর্তী রাস্তাটা বর্ষার সময়, তাহলে একটা উপদেশ দিচ্ছে। এবার এই ধরনের বাক্যগুলো যেগুলো ভার্ব দিয়ে শুরু হয় সেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। ইম্পারেটিভ একটুখানি বলে নিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে না। তাহলে আদেশ অনুরোধমূলক বাক্য আমরা ভার্ব দিয়ে শুরু করি। ওপেন দ্য ডোর, তাহলে এই বাক্যটাকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করবো? আমরা বলেছিলাম ভার্ব দিয়ে শুরু হলে আমরা লেট দিয়ে করতে পারি। লেট, তারপরে অবজেক্ট কি খুলবো, দ্য ডোর, তাহলে লেট দ্য ডোর। এবার লেট থাকলে একটা বি আনতে হয়, লেট দ্য ডোর বি, আর ওপেনের থার্ড ফর্ম ওপেন, ক্লিয়ার। এবার যদি এখানে ডু নট থাকে, ডু নট ওপেন দ্য ডোর, তাহলে সেক্ষেত্রে কী করবো, যদি এখানে ডু নট থাকতো, ডু নট ওপেন দ্য ডোর, তাহলেও লেট দিয়ে করতে পারতাম। লেট লিখে লেটের পরে নট, লেট নট, তারপরে অবজেক্ট কি দ্য ডোর, লেট নট দ্য ডোর বি ওপেনড, OPENED, ক্লিয়ার। এবার এই বাক্য তাহলে দুরকমভাবে করলাম, লেট দিয়ে করলাম, নেগেটিভ বাক্য লেট দিয়ে করলাম। আবার লেট দিয়ে যদি না করি তাহলে তুমি এরকমও বলতে পারো, যদি অনুরোধ হয় কি করব, ইউ আর, অনুরোধমূলক বাক্য ভার্ব দিয়ে শুরু হলে ইউ আর রিকোয়েস্টেড, QUESTED, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর, যদি অনুরোধমূলক বাক্য হয়, ঠিক আছে। উপদেশমূলক হলে ইউ আর অ্যাডভাইজড, এই রিকোয়েস্টেডের জায়গাটা শুধু চেঞ্জ হবে, ইউ আর অ্যাডভাইজড টু ওপেন দ্য ডোর, ক্লিয়ার। হ্যাঁ, এবার এই ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, উপদেশমূলক বাক্য যেমন আমরা ইউ আর অ্যাডভাইস দিয়ে করব, ঠিক সেই রকমভাবে শুড দিয়েও করতে পারি, শুড দিয়ে, ক্লিয়ার। যদি কোনো বাক্য হয় এরকম, দেখো একটুখানি সুন্দর করে বলে দিই, একটু ডিটেলে আলোচনা করছি, তার কারণ কি, যারা প্রথমবারের জন্য দেখছে বা যারা তোমরা প্রথমবারের জন্য না দেখছো, যারা আগে শুনেছো, তাদেরও কিন্তু উপকার হবে, ঠিক আছে। সেই কারণে আমি কিন্তু একটু এক জিনিস বারবার বলবো, কারণ বারবার বললে তোমাদের কিন্তু ভুলটা হবে না, ঠিক আছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো। যেমন ধরো কাউকে আমি বললাম যে টেক ইউর মেডিসিন, টেক ইউর মেডিসিন, MEDICINE, তাহলে দেখো এটা একটা উপদেশ, টেক ইউর মেডিসিন। এই বাক্যটাকে আমি ভয়েস চেঞ্জ কীভাবে করতে পারি, লেট দিয়ে করতে পারি, লেট ইউর মেডিসিন, লেট দিলাম, লেট ইউর মেডিসিন, আমি এম দিয়ে লিখছি, লেট ইউর মেডিসিন, এবার লেট থাকলে বি, আর টেকের থার্ড ফর্ম টেকেন, করতে পারি তো, অবশ্যই করতে পারি, লেট ইউর মেডিসিন বি টেকেন। এবার একটা উপদেশমূলক বাক্য, এর উপদেশমূলক বাক্য কিন্তু আমরা শুড দিয়েও করতে পারি, ঠিক আছে। আমরা কী দিয়ে করবো, ধরো আমি বললাম যে ইয়োর মেডিসিন, এই উপদেশমূলক বাক্যগুলোকে আমরা শুড দিয়েও ভয়েস চেঞ্জ করতে পারি ইম্পারেটিভ সেন্টেন্সের। ইয়োর মেডিসিন, MEDICINE, ইয়োর মেডিসিন শুড বি, শুড আনতে হবে এখানে। এবার অবজেক্টের পরে শুড, তারপরে মোডাল ভার্ব হলে শুড মোডাল ভার্ব থাকলে এক্সট্রা ভার্ব বি, শুড বি, আর টেকের থার্ড ফর্ম টেকেন, TAKEN, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে কী করলাম, ইয়োর মেডিসিন, অবজেক্ট, উপদেশমূলক বাক্য একটা শুড আনবো, শুড, তারপরে বি দেবো, ইয়োর মেডিসিন শুড বি টেকেন, বোঝা গেল। লেট দিয়েও করতে পারবো, শুড দিয়েও করতে পারবো, উপদেশমূলক বাক্য ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে এখানে কি বলেছে দেখো, আমরা এবার অপশনে যাবো। দেখো এতক্ষণ কিন্তু আলোচনা করলাম শুধু একটা কোয়েশ্চেনের জন্য, ক্লিয়ার। তো তোমাদের আমি আলোচনা করছি তাতে কিন্তু তোমাদের উপকারের জন্যই করছি। চলো এবার আমরা প্রশ্নে ফিরে যাই, তাহলে বিষয়টা কিন্তু বোঝা গেল। কি বলছে দেখো, বলছে ডু নট টেক দ্য কোস্টাল রোড ডিউরিং মনসুন, তাহলে এই বাক্যটাকে আমরা লেট দিয়ে করতে পারি, লেট নট দ্য কোস্টাল রোড, ডু নট থাকলে বলেছিলাম কি লেট, নট আছে বলে নট, অবজেক্ট হচ্ছে দ্য,
কোস্টাল রোড, সি আর আর লিখলাম শর্টে, লেট নট দ্য কোস্টাল রোড, এবার বি টেক এ থার্ড ফর্ম টেকেন, ক্লিয়ার, এটা হবে লেট দিয়ে করলে। আর যদি আমরা শুড দিয়ে করি তাহলে কী হবে, একটা উপদেশ, কেউ আমাকে একটা উপদেশ দিচ্ছে, বাবা তোমার ভালোর জন্যই বলছি, তুমি কিন্তু উপকূলবর্তী রাস্তাটা নিও না বর্ষাকালে, স্লিপ খেয়ে যাবে গাড়ি, ঠিক আছে। তখন কি বলবো যে কোস্টাল রোড, প্রথমে অবজেক্ট আসবে কোস্টাল রোড, শুড নট বি কোস্টাল রোড। দেখো ডি দাগের অপশানটা দেখলে তোমরা বুঝতে পারবে, কোস্টাল রোডস শুড নট বি টেকেন ডিউরিং মনসুন, ডি একদম পারফেক্ট শুড দিয়ে করলে। এবার আমরা দেখবো যে লেট দিয়ে করা আছে কিনা, অপশানটা দেখে নাও, ক্লিয়ার। দেখো প্রথম অপশান দেখো, আমরা দেখবো, কারণ এলিমিনেশনে যাবো, ভুল কি ভুল না সেগুলো দেখতে হবে। ইউ আর নট টেকিং বাক্যটা পুরোপুরি অ্যাক্টিভে আছে, ভুল, প্যাসিভ করতে হবে আমাদেরকে, ক্লিয়ার। ইউ উইল, আমাদের লেট দিয়ে, হয় লেট দিয়ে করতে হবে পুরো বাক্যটায় অ্যাসার্টিভ, ঠিক আছে। ইউ উইল নট টেক, এটাও কিন্তু অ্যাক্টিভ বাক্য। সিদাক দেখি, কোস্টাল রোডস ইজ নট বিং কেন এসছে, কোনো আইএনজি নেই, তাহলে ভুল, তাহলে আমাদের কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। উপদেশমূলক বাক্য আমরা শুড দিয়েও করতে পারবো অবজেক্ট বসিয়ে। কোস্টাল রোডস শুড নট বি, ডু নট ছিল তাহলে নট আসবে, ঠিক আছে, শুড নট বি টেকেন ডিউরিং মনসুন, বর্ষাকালে। তাহলে ক্লিয়ার বিষয়টা আমার মনে হয়, আর কারো কোনো প্রবলেম নেই, থাকলে আবারও থাকলে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি আবারও বলবো কিন্তু, ঠিক আছে। তো নেক্সট চলো, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর স্পোকেন ইন ইন্ডিয়া। দেখো বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ তোমাকে আগে বুঝতে হবে। অ্যাম ইজ আর ওয়াজ এর পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে হচ্ছে প্যাসিভ, ক্লিয়ার। তাহলে হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস, কতগুলো ভাষা, আর স্পোকেন বলা হয় ইন ইন্ডিয়া, ভারতবর্ষে। এবার কাদের দ্বারা, বাই পিপল, সেটা কিন্তু দেওয়া নেই, PEOPLE, তোমাকে অ্যাক্টিভ করতে গেলে এই পিপলটা আনতে হবে, ক্লিয়ার। তাহলে বাক্যটা কোন ফর্মে আছে দেখো, ইন্টারোগেটিভ বাক্য আছে, প্রশ্নবোধক বাক্য, তাহলে প্রশ্নবোধক ফর্মেই কিন্তু রাখতে হবে, ক্লিয়ার। হ্যাঁ, এবার কি বলছে দেখো, তোমাকে তাহলে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ, ক্লিয়ার। এবার আমাকে বলো যে আমাদের অ্যাক্টিভ বাক্যে যদি V1 থাকে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, আমরা প্যাসিভ করতে গেলে এখানে আমি অ্যাক্টিভ লিখছি, এখানে আমরা প্যাসিভ লিখছি, ক্লিয়ার। তাহলে আমাকে এবার বলো যে অ্যাক্টিভ বাক্য থেকে আমি প্যাসিভ করব, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমাদের হেল্পিং ভার্ব কি আসে, অ্যাম, ইজ, আর, কারণ অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে ভার্ব বাড়বে। যদি V2 থাকে, ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, তাহলে প্যাসিভ করতে গেলে আমাদের কি আসে, ওয়াজ বা ওয়্যার, ক্লিয়ার। তাহলে বাক্যটা আমাদের প্যাসিভ, ভালো করে বোঝো, বাক্যটা আমাদের প্যাসিভ। এখানে কি এসছে, অ্যামিজার এসছে, তাহলে অ্যামিজার কিন্তু উঠে যাবে, কারণ শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে অ্যামিজার আসে প্যাসিভ করতে গেলে। তাহলে প্যাসিভে অ্যামিজার থাকলে অ্যামিজার উঠে গিয়ে শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্ম হবে, ক্লিয়ার। ঠিক V2-র ক্ষেত্রেও তাই, ওয়াজ ওয়্যার প্যাসিভে এসছে, অ্যাক্টিভ করতে গেলে ওয়াজ ওয়্যার উঠে গিয়ে V2 হবে। এইটুকু বিষয় ক্লিয়ার হলে এটা বুঝতে পারবে। এবার চলো নেক্সট প্রশ্নবোধকের ফর্মে আমরা চলে যাব। কি বলছে দেখো, তাহলে কিন্তু অ্যামিজার উঠে যাবে, মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে, ক্লিয়ার। কি বলছে দেখো, এবার অ্যামিজার আছে, তাহলে ফার্স্ট ফর্ম কিন্তু, তাহলে প্রশ্ন করতে গেলে ফার্স্ট ফর্ম কি হয় আমাদের, ডু। সেকেন্ড ফর্ম হলে আমাদের কি দিয়ে প্রশ্ন করতে হয়, ডিড, তাই তো। তাহলে ডিড কিন্তু হবে না। প্রথম অপশান দেখো, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস, ডিড আছে, আমার অন্য কোনো এক্সপ্লেনেশনে যাওয়ারই দরকার নেই, ডিড আছে মানে ভুল, কারণ বাক্যটা আমাদের প্রেজেন্ট টেন্সে, ডু হবে প্রশ্ন করতে গেলে। তাহলে এ কাটা, বি দাগে চলো, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস, আর হবে না, কারণ আর দিয়ে প্রশ্ন করবো না, আর তো রাখাই যাবে না, প্যাসিভে আর আছে মানে অ্যাক্টিভে আর থাকবে না, ক্লিয়ার। হেল্পিং ভার্ব ডু হবে আমাদের। হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু পিপল, দেখো পিপল সাবজেক্ট বলেছিলাম, পিপল আমরা নিয়ে আসলাম, তাহলে হাউ মেনি দিয়ে শুরু করতে হবে প্রশ্নবোধক রাখার জন্য। তাহলে হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু দিয়ে ডুটা কেন করলাম, আগে ডু কেন আনলাম, প্রশ্নবোধক রাখার জন্য। হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু পিপল ইন ইন্ডিয়া স্পিক, ক্লিয়ার। ডু পিপল স্পিক ইন ইন্ডিয়া বা ইন ইন্ডিয়া স্পিক, কোনো বিষয় নয়, ইন ইন্ডিয়া আমরা রিমেইনিংটা মাঝখানে দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস, কতগুলো ভাষা, ডু দিলাম, এই অ্যামিজার তুলে দিয়ে প্রশ্ন ফর্ম করার জন্য ডু, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু পিপল ইন ইন্ডিয়া, এই দেখো ভার্বের ফার্স্ট ফর্ম স্পিক, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার আমরা করে দেখবো ঠিক আছে নাকি, ঠিক আছে, পরে মিলিয়ে দেখছি, চলো কেন হলো এটা। 4 দাগ, ডি দাগ কেন হচ্ছে না দেখো, পিপল হ্যাভ, এটা তো তোমার প্রশ্ন ফর্মে নেই, এটা দেখার দরকার নেই। এইবার যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে সি দাগেরটা, যারা বুঝতে পারেনি এখনও তাদেরকে বোঝানোর জন্য এই শেষের অংশটুকু আমরা বলবো যে এই বাক্যটা আমরা তো পেলাম অ্যাক্টিভটা, এবার এই বাক্যটা থেকে আমরা প্যাসিভে যাব, দেখো গেলে ঠিক মিলছে কিনা, ভালো করে বোঝো। তাহলে হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস, এটা প্রশ্নবোধক একটা ওয়ার্ড ফ্রেজ, এটাকে যেমন আছে তেমন রাখছি, দেখো হাউ মেনি, ঠিক আছে। আচ্ছা আমি এটা দিয়েই দেখিয়ে দিই, তাহলে ভালো হবে, তাহলে কিন্তু আর, আচ্ছা আমি লিখছি, তাহলে লিখি, অবশ্যই লিখি। কি বলছে দেখো, বলছে হচ্ছে হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস, হাউ
মেনি ল্যাঙ্গুয়েজেস, LANGUAGES, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস প্রথমে বসলো। এইবার আমরা ভয়েস চেঞ্জ করবো। পিপল স্পিক, মানুষ কথা বলে, তাহলে ডু দেখে আমরা টেন্স বুঝবো। ডু কোন টেন্স? ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে প্যাসিভ করতে গেলে অ্যামিজার আসবে, তাহলে আমাদের কি করতে হবে? আগে আমরা অবজেক্ট খুঁজবো, ঠিক আছে। পিপল কথা বলে, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু পিপল স্পিক, তাই তো। এইবার ভালো করে বোঝো, এবার ল্যাঙ্গুয়েজেস বলেছে কিন্তু, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস, কটা? একের বেশি, তাহলে ইজ হবে না আর হবে? ডু ভার্বের ফার্স্ট ফর্ম ছিল, হেল্পিং ভার্ব অ্যামিজার আসবে, তাহলে আর হবে, আর, কারণ ল্যাঙ্গুয়েজেস রয়েছে, তাহলে আর, তাহলে হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর, এবার মেন ভার্বের থার্ড ফর্ম স্পোকেন, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর স্পোকেন ইন ইন্ডিয়া। ইন ইন্ডিয়া যেমন আছে তেমন বসিয়ে দেবো, ইন ইন্ডিয়া। এবার বাই পিপল রাখেনি, প্রশ্নবোধক চিহ্ন, ক্লিয়ার? তাহলে দেখো একদম মিলে গেছে। হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস, একের বেশি, অবজেক্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজেস, তাহলে অবজেক্ট তোমার প্লুরাল বলে আর, হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস আর স্পোকেন ইন ইন্ডিয়া বাই পিপল, ক্লিয়ার? তাহলে চলো মিলে গেল আমাদের। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে হচ্ছে ইউর বিহেভিয়ার অ্যানয়েজ মি। এটাও কিন্তু অ্যাক্টিভ না প্যাসিভ আগে আমাদেরকে দেখতে হবে। কি বলছে দেখো, বলছে ইউর বিহেভিয়ার, তোমার আচরণ, অ্যানয়েজ মি বিরক্ত করে, মি আমাকে, গ্রেটলি মানে বিরাটভাবে। তাহলে কি বলছে দেখো, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, অ্যানয় কাকে অ্যানয় করে? আমাকে, তাহলে আই প্রথমে আসবে, আই। অ্যানয় হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে অ্যামিজার, তাহলে আয়ের পরে অ্যামিজারের কি বসবে? আই অ্যাম। অ্যানয়েড থার্ড ফর্ম কি? অ্যানয়েড, ANNOYED, আই অ্যাম অ্যানয়েড। এবার গ্রেটলি বসাতে পারো, আই অ্যাম গ্রেটলি অ্যানয়েড বা আই অ্যাম অ্যানয়েড গ্রেটলি, যে কোনো একটা বাই ইউর বিহেভিয়ার। কোথায় আছে দেখো, অপশানে চলে আসো। অপশানে প্রথমে বলছে আয়ের পরে ওয়াজ বসবে না, প্রেজেন্ট টেন্স অ্যাম, আয়ের পরে হ্যাভ বসবে না, বিদাগ কাটা। এবার চলে আসো ইউর বিহেভিয়ার, ডি দাগেরটা কি বলছে? ইউর বিহেভিয়ার যে শুরু হচ্ছে ভুল, আই অবজেক্ট, আয়ের পরে অ্যাম, আই অ্যাম গ্রেটলি অ্যানয়েড বাই ইউর বিহেভিয়ার, একদম সি ইজ দ্য কারেক্ট আনসার। আই অ্যাম গ্রেটলি অ্যানয়েড বাই ইউর বিহেভিয়ার, মিলে যাচ্ছে দেখো। ইউর বিহেভিয়ার অ্যানয়েজ মি, আই অ্যাম গ্রেটলি অ্যানয়েড বাই ইউর বিহেভিয়ার, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 16 দাগ কি বলেছে আমরা কিন্তু দেখবো। 16 দাগ নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে যে আই অলওয়েজ অ্যারাইভ। আচ্ছা, তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের কিন্তু ভয়েস চেঞ্জের ক্লাস শেষ হয়ে গেল। এবার আমরা কি করব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে চলে যাচ্ছি। 16 দাগ থেকে কি করব, 16 দাগ থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্লাসে কিন্তু আমরা চলে যাচ্ছি। আমাদের কিন্তু ভয়েস চেঞ্জ শেষ। কি বলতে দেখো, আই অলওয়েজ অ্যারাইভ টু ক্লাস, আমি সবসময় ক্লাসে আসি 20 মিনিটস ড্যাশ, 20 মিনিটস আগে না পরে বুঝতে পারছি না, পুরোটা বললে বুঝতে পারবো। সো দ্যাটের মানে কি? সো দ্যাটের মিনিং হচ্ছে যাতে, তাহলে আমি যাতে আই হ্যাভ, আমার থাকে টাইম টু প্রিপেয়ার, যাতে আমি প্রস্তুত হওয়ার একটু সময় পাই, সেই কারণে আমি সবসময় কি করি, আমি সবসময় একটুখানি আগে কিন্তু ক্লাসে আসি। আগে বলেছে 20 মিনিটস আগে, তাহলে আগে বললে লেট মানে তো দেরি, লেটার মানে তো দেরির আর কি কম্পারেটিভ ফর্ম, লেটার, লেটেস্ট, ক্লিয়ার? আর বিহাইন্ড মি হবে না, তাহলে আর্লি, আগে বললে আর্লি, বি ইজ দ্য কারেক্ট আনসার। আই অলওয়েজ অ্যারাইভ, আমি সবসময় আসি টু ক্লাসে 20 মিনিটস আর্লি, EARLY, আর্লি, সো দ্যাট যাতে আই হ্যাভ টাইম টু প্রিপেয়ার, আমার একটু প্রিপেয়ার করার টাইম থাকে হাতে, ক্লিয়ার? বি ইজ দ্য কারেক্ট আনসার, আর্লি। এবার চলো নেক্সট, বি তো অবশ্যই বি। এবার নেক্সট কি বলছে দেখো, 17 দাগ কি বলছে, 17 দাগ বলছে অনলি লাস্ট উইক, শুধুমাত্র শেষ সপ্তাহে সি ডাই। এবার একটা নিয়ম আমরা পড়েছিলাম, দেখো এখানে কিন্তু সব ভার্ব আছে, তোমাদের মনে হতে পারে সাবজেক্ট হচ্ছে সি, বাক্যটা ফুল স্টপ, আগে আবার ভার্ব বসছে, কেসটা কি? তোমাদের বলেছিলাম আমি, যারা ক্লাস প্রথম থেকে ফলো করো তারা অবশ্যই জানবে, বলেছিলাম কি কোনো বাক্য যদি অ্যাডভার্ব VERB অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ PHRAC অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে কোনো বাক্য শুরু হয়, তাহলে কি হবে, তাহলে অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজের পরে আগে হেল্পিং ভার্ব, তারপর হবে কি, তারপর হবে সাবজেক্ট, ক্লিয়ার? তাহলে কি বলছে, অনলি লাস্ট উইক, শুধুমাত্র শেষ সপ্তাহে সি ডাই, সে মারা গেছিল, ক্লিয়ার? এবার আমাকে বলো যে হ্যাজ কেন বসাবো? যদি হ্যাজ বসায় তাহলে ডাই হচ্ছে ভার্ব, মেন ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে হ্যাজ দেবো না সেই দিক থেকে, ক্লিয়ার? হ্যাভ কেন বসাবো? সি তো একজন হলে হ্যাজ বসে, হ্যাভ বসবে না। আবার এখানে ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম হয়, বি কাটা। হ্যাডও সেম কেস, হ্যাডের পরে মেন ভার্বের থার্ড ফর্ম হয়, বসাবো না, তাহলে ডিড ইজ দ্য কারেক্ট আনসার। কারণ কি, ডু ডাজ, ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়, ডু ডাজ আর ডিড এদের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে দেখো ডাই ফার্স্ট ফর্ম, তাহলে মিনিংটা কি হবে? আবার লাস্ট রয়েছে, লাস্ট কোনো বাক্যের মধ্যে আমি বলেছিলাম কি, লাস্ট, ইয়েস্টারডে, প্রিভিয়াস আর এগো, কোনো বাক্যের মধ্যে লাস্ট,
ইয়েস্টারডে, প্রিভিয়াস আর এগো থাকলে সেই বাক্যটা সিম্পল পাস্টে হয়। তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু ডিড হবে, যে অনলি লাস্ট উইক ডিড শি ডাই। তাহলে অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, কবে মারা গেছিল, লাস্ট উইক, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ক্লিয়ার। তাহলে অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, বোঝা গেল। তাহলে অনলি লাস্ট উইক, পুরো ব্যাপারটা একটু মুছে দিলে বিষয়টা ভালো হবে। অনলি লাস্ট উইক ডিড শি ডাই, সে কিন্তু মারা গেছিল, ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো, 18 দাগ কি বলেছে দেখো, 18 দাগ বলছে মাই মাদার ইজ ড্যাশ 50, আমার মাদার হয় 50। কি বলতে চেয়েছে, সামহেয়ার মানে কোনো জায়গায় বা কোথাও, সামহেয়ার মানে কোথাও একটা, কোথাও। তাহলে এখানে কোথাওয়ের কোনো মিনিং নেই। ক্লোজ মানে কি, কাছাকাছি, ক্লোজ মানে কাছে, ক্লোজ মানে কি, ক্লোজ মানে বন্ধ করা, বা ক্লোজ মানে কাছে বলতে পারি, ঠিক আছে। ক্লোজের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু লাগে, অন্য কিছু রিমেইনিং অ্যাড করলে। ইন মানে মধ্যের কোনো কাজ নেই, ক্লোজেরও কোনো কাজ নেই, সামহেয়ারেরও কিন্তু কোনো কাজ নেই, ক্লিয়ার। এইবার কি বলতে চেয়েছে, যে মাই মাদার, আমার মা একেবারেই, তাহলে পড়ে থাকলো হার্ডলি অবশ্যই আমরা বসাতে পারি। মিনিংটা কী হবে দেখো, মাই মাদার ইজ হার্ডলি 50, বললাম না, আমরা বলি না হি ইজ হার্ডলি 20, মানে সে 20 হতেই পারে না, 50 হতেই পারে না। মানে হার্ডলির মিনিং কি, হার্ডলি আর স্কেয়ারসলি মানে কি বলেছিলাম, SCARCELY, স্কেয়ারসলি, হার্ডলি, রেয়ারলি মানে কি একেবারেই নয়, ক্লিয়ার। তাহলে একেবারেই নয় হার্ডলি মানে, তার মানে আমার মাদার ইজ হার্ডলি 50, মানে একেবারেই 50 নয়, কোনো মতেই 50 হতে পারে না আমার মা, ক্লিয়ার, এটাই মিনিং। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট, 18 পরে 19 কী বলছে দেখো, 18 পরে 19 যদি আমাদের দেখি, 19 বলছে হি ড্যাশ হিজ ক্যামেরা অন টেবল, সে কী করেছিল, তার ক্যামেরাটা টেবিলের পরে রেখেছিল, রেখেছিল। দেখো বিষয়টা একদম ইজি, কিন্তু তোমাদের এই বিষয়টাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানতে পারবে। দেখো বলে দিই, সেটা হচ্ছে লাই, LIE, লাই মানে কি, লাই মানে কিন্তু মিথ্যা বলা হয়, লাই মানে মিথ্যা বলা, আবার লাই মানে শোয়া, ঠিক আছে, শোয়া বা রাখা, সরি, হ্যাঁ। এবার এই প্রসঙ্গে বলে দিই, যেটা আমাদের এখানে লাগবে না, তবু আমি বলে দেবো, এই লাই এখানে লাগবে না, তবু আমাদের বলে দেবো, যেটা আমরা মানে গুলিয়ে ফেলি। তাহলে লাই মানে যখন মিথ্যে কথা বলা হবে, লাই মানে মিথ্যে কথা বলা, তখন তার সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম কী হবে, LIED, লাইড, LIED, লাইড, ঠিক আছে, এখানে আছে বলে আমরা আলোচনা করছি। আবার লাই মানে যখন শোয়া হবে, তখন তার থার্ড ফর্ম কী হবে, LAY, লে, থার্ড ফর্ম কী হবে, লেইন। বুঝতে পারলে, মিথ্যা কথা বললে লাইড, মিথ্যা কথা বললে শোয়া, বললে লেইন, একই ভার্ব। আর একটা ভার্ব আছে, সেটা হচ্ছে প্রথম ফর্মই লে মানে কি, লে মানে হচ্ছে ডিম পাড়া হয়, আবার লে মানে রাখাও হয়, লে মানে ডিম পাড়া, আবার লে মানে রাখা। তাহলে এই লের সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম কি, লেইড, LAID, লেইড, থার্ড ফর্মও কিন্তু LAID, লেইড, ঠিক আছে, সেম। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে বলছে হি ড্যাশ ইজ ক্যামেরা অন দ্য টেবিল, সে টেবিলের পরে তার ক্যামেরাটা কি করেছিল, মিথ্যা কথা বলেছিল, শুয়েছিল না রেখেছিল, ক্লিয়ার। তাহলে লে হচ্ছে ফার্স্ট ফর্ম দেবো না, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার, ফার্স্ট ফর্ম দিলে S/S দিতে হবে, লেইস নেই, আর প্রত্যেক দিন রাখে না, সেই দিক থেকে ফার্স্ট ফর্ম দেবো না, রেখেছিল নির্দিষ্ট একটা দিন। তাহলে হি লেইড, এ ইজ দ্য কারেক্ট আনসার, হি লেইড, সে রেখেছিল হিজ ক্যামেরা অন দ্য টেবিল। দেখলে কত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা জানতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন চলো, তাহলে 19-এর কত সঠিক উত্তর হলো এ। 20 দাগ কি বলছে দেখো, 20 দাগ বলছে দিস ইজ দ্য সেম ডগ, হ্যাঁ দিস ইজ দ্য সেম ডগ, কি বলছে দেখো 20 দাগ কি বলছে আমরা কিন্তু দেখবো। হ্যাঁ বলছে দিস ইজ দ্য সেম ডগ, এটাই হলো সেই কুকুর, সেম কুকুর, যেটা কিনা ওয়াজ রানিং অন দ্য রোড, যেটা দৌড়াচ্ছিল। ওয়াজ ওয়্যারের পরে মেন ভার্বের সঙ্গে ING, তার মিনিং কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম, আই ওয়াজ রানিং, আমি দৌড়াচ্ছিলাম, দে ওয়্যার প্লেয়িং, তারা খেলছিল, অতীতে কোনো কাজ চলছিল বললে ওয়াজ ওয়্যারের পরে ভার্বের ING। তাহলে দিস ইজ দ্য সেম ডগ, এটা একটা কনজাংশন বসাতে হবে মাঝখানে, ঠিক আছে, কুকুর। তাহলে হুম বা হু কনজাংশন, মানুষের ক্ষেত্রে পার্সন, PERSON, পার্সন, ব্যক্তির ক্ষেত্রে আমরা হু বা হুম বসাই, হুজটাও তাই, হুজও কিন্তু আমরা তোমার কিসের ক্ষেত্রে বসাই, পার্সনের ক্ষেত্রে, ব্যক্তি, ক্লিয়ার। তাহলে এখানে হুজ মানে কি, হুজ মানে হচ্ছে যার, হু মানে যে বা যারা, হু মানে কি, হু মানে হচ্ছে যে বা যারা, হু মানে যে বা যারা, আর হুম মানে যাকে বা যাদেরকে, হুম মানে যাকে বা যাদেরকে। তাহলে দ্যাট মানে যেটা, দ্যাট বা হুইচের মানে কিন্তু যেটা, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, দিস ইজ দ্য সেম ডগ, এই হলো সেই কুকুরটা যেটা, ঠিক আছে, দ্যাট মানে দ্যাট আর হুইচ
যে কোনো একটা, হুইচও কিন্তু আমরা এখানে বসাতে পারতাম, হুইচ বা দ্যাটের মানে হচ্ছে যেটা বা যেগুলো। তাহলে দিস ইজ দ্য সেম ডগ, এগুলো সেম কুকুরটা, যেটা ওয়াজ রানিং, হুইচ ওয়াজ রানিং বা দ্যাট ওয়াজ রানিং অন দ্য রোড, রাস্তার উপরে দৌড়াচ্ছিল। এবার বিষয়টা হচ্ছে এখান থেকে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি, তাহলে কিন্তু সঠিক উত্তর পেয়ে গেলাম কি, সঠিক উত্তর পেয়ে গেলাম হচ্ছে ডি, ডি ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট হবে। এবার এখান থেকে আমাদের সঠিক জানতে হবে যে সেম, SAME, সেম, সেম শব্দের পরে এনিথিং, ANY, সব নোট ডাউন করে নেবে কিন্তু, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এনিথিং, নাথিং, এনিথিং, নাথিং, সামথিং, SOME, সামথিং, ঠিক আছে, সেম ছিল। আর হচ্ছে কি নাথিং, নাথিং বললাম, এনিথিং বললাম, সামথিং বললাম, হ্যাঁ এভরিথিং, EVERY, এভরিথিং, এভরিথিং, ওকে। এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে কনজাংশন হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট আমরা দ্যাট বসাবো, দ্যাট, দ্যাট, দেখো এখানে সেম আছে না, তাহলে সেমের পরে আমরা হুইচ দেবো না, আমরা কিন্তু দ্যাট দেবো, ক্লিয়ার। তাহলে দ্যাট, দ্যাট, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, সেম, এদের পরে আমরা অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন হিসেবে দ্যাট ই বসাবো, ক্লিয়ার, এটা হচ্ছে নিয়ম। তাহলে দিস ইজ দ্য সেম ডগ দ্যাট ওয়াজ রানিং অন দ্য রোড, যেটা দৌড়াচ্ছিল রাস্তায়। নেক্সট কোয়েশ্চেনে চলো। নেক্সট তাহলে কিন্তু আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেল। এবার আমরা 21 দাগ থেকে কিসে যাচ্ছি, 21 দাগ থেকে আমরা কিন্তু ন্যারেশানে প্রবেশ করছি, ন্যারেশান নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো। এবার ন্যারেশান কি বলছে দেখো, ন্যারেশান বলছে হি এক্সক্লেইমড উইথ জয়, সে আনন্দের সঙ্গে, ভেরি ইম্পর্টেন্ট, এই অংশটুকু মন দিয়ে খেয়াল করতে হবে। হি এক্সক্লেইমড উইথ জয়, সে আনন্দের সঙ্গে চিৎকার করে বলেছিল আর বিস্মিত হয়ে বলেছিল, তাহলে এক্সক্লেইম আছে মানে এক্সক্লামেটরি বাক্য, বুঝতেই পারছি, দ্যাট দেয়ার টিম হ্যাড ওয়ান দ্য টুর্নামেন্ট, তাদের টিমটা কিন্তু টুর্নামেন্টটা জিতে ছিল, তাদের টিম টুর্নামেন্টটা জিতেছিল, বিষয়টা বোঝা গেল। এইবার বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে এই রকমই, যে বিষয়টা হচ্ছে এরকম, সেটা হচ্ছে তোমাকে তাহলে এটা কিন্তু দেখো আমাদের ন্যারেশনে কি থাকে, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ থাকে যেটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে থাকে, আর একটা হচ্ছে করে দেওয়া থাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, সেটা হচ্ছে ইনডাইরেক্ট। তাহলে আমরা এখানে আমাদের বুঝতে হবে এটা কিন্তু ইনডাইরেক্ট করে দিয়েছে, দেখো কোনো কোড ফোড কিছু নেই, তাহলে আমাদের ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে যেতে হবে। এবার আমাদেরকে বুঝতে হবে, দেখো এক্সক্লামেটরি বাক্য আমাদের দু রকমের হয়, একটা হয় কি হাউ, হাউ কোনো WH ওয়ার্ড দিয়ে, হাউ বা হোয়াট দিয়ে আমাদের এক্সক্লামেটরি বাক্য থাকে, যেটা এটা নয়, কারণ এখানে কিন্তু এই বাক্যগুলো অন্যরকম থাকে, যে কী থাকে, হাউ বিউটিফুল, BEAUTIFUL, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, বিস্ময়বোধক চিহ্ন, ঠিক আছে। হোয়াট এ স্ট্রং ম্যান, হোয়াট আ স্ট্রং ম্যান, হোয়াট আ স্ট্রং ম্যান, লাস্টে বিস্ময়সূচক চিহ্ন। এই ধরনের একটা এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে। আর একটা কেমন থাকে, আর একটা হচ্ছে এক্সক্লামেশন দিয়ে থাকে। এক্সক্লামেশন মানে কি, মানে একটা এক্সক্লামেটরি মার্ক থাকে, তার সঙ্গে একটা এক্সক্লামেশন থাকে, যেমন হুররে, HURRAH, হুররে, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, উই হ্যাভ ওয়ান, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। দেখো এখানে কোনো WH ওয়ার্ড দিয়ে নেই, এখানে কিন্তু এই হুররে ওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারবো একটা এক্সক্লামেশন প্রকাশ করছে, হুররে, এটা হচ্ছে আনন্দের, তাহলে হুররে এক্সক্লামেশনটা আনন্দের, আনন্দ ইংলিশ কি জয়। দুঃখের বললে আমরা এক্সক্লামেশন কি ইউজ করব, অ্যালাস, ALAS, অ্যালাস এক্সক্লামেটরি মার্ক, এটা কিন্তু দুঃখের। সরো, তো সরো বললে হচ্ছে আমরা কি বলবো, SORROW, সরো, এটা হচ্ছে দুঃখের। লজ্জার বললে কি বলবো, লজ্জার FIE, FIE, ঠিক আছে। ফাই হচ্ছে কিসের এক্সপ্লানেশন, ফাই হচ্ছে লজ্জার এক্সপ্লানেশন, সেটা হচ্ছে শেম, SHAME, ঠিক আছে। আর যদি ব্রাভো বলি, ব্রাভো, BRAVO, ব্রাভো বললে আমাদের কি হবে, প্রেইজ, PRAIAC, প্রেইজ, প্রশংসামূলক কিন্তু একটা এক্সক্লামেশন, বোঝা গেল। তাহলে এইবার দেখো, এইবার আমরা কোয়েশ্চেনে ফিরে যাব, কোয়েশ্চেনটা দেখলে বুঝতে পারবে। তাহলে এখানে এক্সক্লেইমড উইথ জয়, যদি দেখো এখান থেকে একটু বলে দিই, হুররে মানে আনন্দের, তাহলে আমরা কি বলবো যখন ডাইরেক্ট করব, এক্সক্লেইমড উইথ জয়। অ্যালাস থাকলে এক্সক্লেইমড উইথ সরো, ফাই থাকলে এক্সক্লেইমড উইথ শেম, ব্রাভো থাকলে এক্সক্লেইমড উইথ প্রাইজ, প্রাইজ না প্রেইজ, ক্লিয়ার। তাহলে আমাদের এবার আমরা কোয়েশ্চেনে ফিরে যাব। কোয়েশ্চেনটা কী ছিল দেখো, কোয়েশ্চেনে ডাইরেক্ট করতে হবে, ইনডাইরেক্টে যেটা আছে সেটা কিন্তু আনন্দের, এক্সক্লেইমড উইথ জয়। আর WH ওয়ার্ডের কিন্তু WH ওয়ার্ডের এটা নয়, WH ওয়ার্ডের এক্সক্লামেটরি সেন্টেন্স এটা নয়। তো কি বলছে দেখো, বলছে হি এক্সক্লেইমড উইথ জয়, সে আনন্দে চিৎকার করে বলেছিল বিস্মিত হয়ে, দ্যাট দেয়ার টিম হ্যাড ওয়ান দ্য টুর্নামেন্ট, টুর্নামেন্টটা জিতেছে। তাহলে আমাদের ইনডাইরেক্টে কী ছিল, এই জয় দেখে বুঝতে পারছি হুররে একটা শব্দ ছিল,
হুররে, ঠিক আছে। শর্টকাট নিয়মে আমরা করবো। দেখো কি বলছে প্রথম অপশনটা, দেখো প্রথম অপশন কি বলছে। প্রথম অপশনটা কিন্তু এক্সক্লামেটরি বাক্যই নয়। হি সেইড, সে বলেছিল আওয়ার টিম হ্যাজ ওয়ান দ্য টুর্নামেন্ট। এটা হচ্ছে একটা নর্মাল অ্যাসার্টিভ বাক্য, অ্যাসার্টিভ, কোনো এক্সক্লামেটরি মার্ক নেই, ফুল স্টপ রয়েছে, আবার কোনো এক্সক্লামেশনও নেই। ক্লিয়ার, কাটা। এইবার চলে আসো একদম ডি দাগে চলে আসো, আমরা আগে এলিমিনেট করে দিই। হি সেইড, সে বলেছিল আওয়ার টিম ওয়ান দ্য টুর্নামেন্ট। এটাও নর্মাল অ্যাসার্টিভ বাক্য, কোনো এক্সক্লামেশন নেই, এটাও কিন্তু বাদ। তাহলে পড়ে থাকলো হচ্ছে বি আর সি। বিতে দেখো ওয়াও বলেছে, ওয়াও। ওয়াও কখন বলি? কোনো কিছু দেখে তোমার, এটা হচ্ছে এক্সক্লামেশন বলি। এই যে একটা এক্সপ্রেশন, এটাকে আমরা বলি এক্সক্লামেশন। ওয়াও, কোনো জিনিস দেখে আমরা যখন অবাক হয়ে যাই, সারপ্রাইজ হই, সারপ্রাইজ, SURPRISE, সারপ্রাইজ বা শকড হই, সেই সময় কিন্তু আমরা ওয়াও বলি। ক্লিয়ার, আনন্দের সময় ওয়াও বলি না। তাহলে আনন্দ হলে আমরা হুররে বলি। দেখো তাহলে বি ইজ দ্য রং আনসার, বি। সি দাগটা দেখো, হি এক্সক্লেমড, সে এক্সক্লেমড, বিস্মিত হয়ে বলেছিল হুররে আওয়ার টিম হ্যাজ ওয়ান দ্য টুর্নামেন্ট। ক্লিয়ার, তাহলে প্রথম কথা এক্সক্লামেশনটা পারফেক্ট আছে, আনন্দের, জয়ের এক্সক্লামেশন। আর দেখো এবার আমরা গ্রামারের দিকে চলে যাই। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে, এখানে কিন্তু হ্যাড রয়েছে। ক্লিয়ার, আওয়ার টিম থাকলে কি হবে? দেয়ার টিম, কারণ হি একটা ছেলে বলেছিল, একটা ছেলে বলেছিল যে আমাদের টিম জিতেছে। তাহলে যখন আমরা ইনডাইরেক্ট করবো, আমাদেরটা কি হবে? দেয়ার হয়ে যাবে, দেয়ার। তাহলে হি এক্সক্লেমড উইথ জয়, আনন্দের সঙ্গে হুররে উঠে গিয়ে জয়। দ্যাট, মাঝখানে দ্যাট বসবে, দ্যাট রয়েছে, দেয়ার টিম হ্যাজটা হ্যাড অন দ্য টুর্নামেন্ট। বোঝা গেল? শুধু এখানটায় এই ওয়াও না থাকলে কিন্তু ঠিক ছিল, ওয়াও থাকলে হবে না। নেক্সট কোয়েশ্চেনে চলো। 22 দাগ কি বলছে আমরা দেখবো, এটাও কিন্তু আমাদের ন্যারেশন। 22 দাগ কি বলছে দেখো, 22 দাগ বলছে এভরিবডি সেইড, সবাই বলেছিল হাউ ওয়েল শি সিংস। তাহলে দেখো আর একটা কিন্তু আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স পেলাম, এক্সক্লামেটরি মার্ক রয়েছে। আর বললাম, একটু আগে বুঝিয়ে দিলাম যে WH ওয়ার্ড দিয়ে এক্সক্লামেটরি বাক্য হয়, এবং যখন WH ওয়ার্ড দিয়ে তোমার এক্সক্লামেটরি বাক্য হবে, তখন WH ওয়ার্ডের মিনিং কী হবে? ভেরি বা গ্রেট। মানে কি? আমরা বলি না হোয়াট এ বিউটিফুল বার্ড, তার মানে কি সুন্দর একটা পাখি, তার মানে পাখিটা হয় খুব সুন্দর। তাহলে এই হোয়াট বা হাউ এর মিনিং কি? ভেরি বা গ্রেট। ঠিক আছে, এক্সক্লামেটরি বাক্য থেকে যখন আমরা অ্যাসার্টিভ করবো তাই হবে। দেখো এই বাক্যটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি, নারেশন না করে আমরা আগে অ্যাসার্টিভ করে নিই। হাউ ওয়েল শি সিংস মানে কি বলতে চাইছে? কতটা ভালো সে গান গায়, তার মানে কি সে খুব ভালো গান গায়। তাহলে কি হবে? শি হচ্ছে বাক্যের সাবজেক্ট, অ্যাসার্টিভ করলে শি, তারপরে হচ্ছে ভার্ব সিংস, SINGS, শি সিংস। এবার এই হাউয়ের জন্য হাউয়ের মানে ভেরি, তাহলে ভেরি ওয়েল। ঠিক আছে, এটাই হলো অ্যাসার্টিভ। এবার এই বাক্যটাকে তোমার ইনডাইরেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই সিংসটা কি ভার্বের ফার্স্ট ফর্ম, সিংসটাকে স্যাং করতে হবে। কারণ কি ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমাদের ন্যারেশনে কি করতে হয়? ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ন্যারেশনে V2 করতে হয় সেকেন্ড ফর্ম। তাহলে এটাই চেঞ্জ করে দেবো। চলো উত্তর, আমরা আনসার দেখে নিই, আনসার দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আশা করি বিষয়টা কিন্তু তোমাদের কাছে পুরো পরিষ্কার। তাহলে এভরিবডি টোল্ড আস, অপশন দেখো, এভরিবডি টোল্ড আস দ্যাট শি সিংসটাকে সিংস রেখেছে, কোনো সমস্যা নেই। আমি বারবার বলেছি এই যে বাইরের অংশটা, ইনভার্টেড কমার বাইরের অংশে এইটা ইম্পর্টেন্ট নয়, ভেতরের অংশটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো তাহলে কিন্তু এ হলো না। বিদা কি বলছে দেখো, এভরিবডি এক্সক্লেইম, সবাই বিস্মিত হয়ে বলেছিল দ্যাট শি সিংস, না শি সিংস ভার্বের সেকেন্ড ফর্ম স্যাং হবে, সিংয়ের সেকেন্ড ফর্ম স্যাং। তাহলে কিন্তু এও ভুল গেল, বিও ভুল গেল। এবার যাবো পরেরটায়। এভরিবডি এক্সক্লেইম দ্যাট শি স্যাং ভেরি ওয়েল, শি স্যাং, দেখো শির পরে সাবজেক্ট, স্যাং সেকেন্ড ফর্ম, আর হাউটা ভেরি ওয়েল, হাউ ওয়েলটা ভেরি ওয়েল, একদম পারফেক্ট। সি ইজ দ্য কারেক্ট আনসার। ডি জায়গাটা কোথায় ভুল আছে? এভরিবডি টোল্ড আস দ্যাট হাউ তো হবেই না। ক্লিয়ার? তাহলে আমাদের 22 দাগ পেয়ে গেলাম। 22 দাগের সঠিক উত্তর কিন্তু আনসার সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে দু রকমের কিন্তু এক্সক্লামেটরি বাক্য হয়, দু রকমের এক্সক্লামেটরি বাক্যের কিন্তু আমরা ন্যারেশন দেখে নিয়েছি। এবার 23 দাগ কি বলছে দেখো, 23 দাগে আমরা যাব। 23 দাগের ন্যারেশনে আমরা অবশ্যই যাব। কি বলছে দেখো, বলছে দ্য অক্স আস্কড, অক্সটা একটা ষাঁড় জিজ্ঞেস করেছিল দ্য ডগ, কুকুরকে, নট টু সিট। দেখো যে নট টু সিট দেখেই বুঝতে পারবো কি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ। তাহলে নট টু আমরা কখন বসাই? যখন ডু নট দিয়ে বাক্য থাকে, যে ডোন্ট গো দেয়ার। তাহলে এই বাক্যগুলো আমরা কি করলাম? ভার্ব দিয়ে শুরু করছি এবং নেগেটিভ, তার মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স। এই বাক্যটাকে যখন আমরা ন্যারেশন করি, ঠিক আছে, তো এই বাইরে দুটো লোক থাকে, সেই দুটো লোকের কাজটা আমি বাদ দিয়ে আমি এই ভেতরের অংশে বলি ডু নট গো দেয়ার। তার মানে কি বলেছিলাম? ইম্পারেটিভ, একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সই এমন একটা সেন্টেন্স যে বাক্যের ন্যারেশন করতে গেলে মাঝখানে দ্যাট বসে না, মাঝখানে আমাদের কি বসাতে হয়? টু। তাহলে ওপেন দ্য ডোর কি বলবো? টু ওপেন দ্য ডোর। যা বলার, হি রিকোয়েস্টেড বা হি অর্ডার্ড মি টু ওপেন দ্য ডোর। ক্লিয়ার? এবার যদি ডু নট থাকে তাহলে এই টুর আগে একটা নট বসাতে হয়। ঠিক আছে, হি অর্ডার্ড নট টু ওপেন দ্য ডোর।
তাহলে সেই রকম। তাহলে আমাদের ডাইরেক্টটা কি থাকে, ডোন্ট থাকলে আমরা ইনডাইরেক্ট করতে গেলে নট টু ইউজ করি। ক্লিয়ার? তাহলে এইখানে কি বলছে দেখো, এইখানে কি বলছে, এখানে বিষয়টা আমাদের বলছে কি দ্য অক্স আস্কড, আমাদের কিন্তু ইনডাইরেক্ট করে দিয়েছে, ঠিক আছে? তো ইনভার্টেড কমা নেই, তাহলে দেখে বুঝতে পারছি ইনডাইরেক্ট করে দিয়েছে। কি বলছে, ষাঁড়টা জিজ্ঞেস করেছিল কুকুরকে নট টু সিট দেয়ার, তার মানে ডাইরেক্ট করতে গেলে কি হবে, এই নট টুটা উঠে গিয়ে ডোন্ট হবে, ডোন্ট উঠে গিয়েই আমাদের নট টু এসেছিল, তাহলে ডোন্ট সিট দেয়ার। ক্লিয়ার? ডোন্ট সিট দেয়ার। ওকে, তাহলে আমরা অপশন দেখি, অপশন দেখো, এইটুকু দেখলেই হয়ে যাবে, আর কিছু দেখার দরকার নেই। কি বলছে, দ্য অক্স সেইড টু দ্য ডগ, অক্স বলেছিল নট হবে না, ডোন্ট হবে, কেটে দাও এক দাগেরটা, বি দাগে চলো, দ্য অক্স সেইড, ষাঁড় বলেছিল টু দ্য ডগ ডু নট সিট হিয়ার, একদম তাই, এই দেয়ারটা চেঞ্জ হবে, কারণ দেয়ার হিয়ার থাকলেই দেয়ার হয়, তাহলে এখানে আমাদের দেয়ার ছিল, দেয়ারটা কিন্তু হিয়ার হবে। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখতে হবে, দ্য অক্স, কারণ ওয়ার্ডের চেঞ্জে হিয়ারটা দেয়ার হয়, তাহলে দ্য অক্স সেইড টু দ্য ডগ একদম পারফেক্ট হলো, ডু নট সিট হিয়ার একদম পারফেক্ট, বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো কেন ভুল তাও দেখতে হবে। দ্য অক্স সেইড টু দ্য ডগ, ডাজ নট বলে, ডাজ নট দিয়ে আমরা কোনো বাক্য বলি না, নেগেটিভ করতে গেলে ডু নট ইউজ করি। ক্লিয়ার? আর ডি দাগেরটা কি বলছে দেখো, দ্য অক্স সেইড টু দ্য ডগ ডিড নট দিয়েও কোনো বাক্য হয় না, নেগেটিভ, ডু নট দিয়ে হবে, ডু নট। ক্লিয়ার? ডু নট, যখন শুধুমাত্র নেগেটিভ বাক্য দিয়ে আমরা বাক্য বলবো, কাউকে কিছু করতে বারণ করলে আমরা ডিড নট দিয়ে ইউজ করি না, ডু নটই বলি। ক্লিয়ার? ডাজ নট, ডিড নট বলি না, ডু নট বলবো, বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার চলো নেক্সট কোয়েশ্চেনে, 24 দাগ। 24 দাগ কি বলছে দেখো, 24 দাগ বলছে যে আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, এটাও কিন্তু ইনডাইরেক্ট করে দিয়েছি। আমি ইনডাইরেক্ট কেন তোমাদের বেশি দিয়েছি বারবার, দেখো বিষয়টা হচ্ছে কি তোমাদের অভ্যস্ত হতে হবে এর সঙ্গে। আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করাতে অভ্যস্ত, কিন্তু আমাদের ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট প্র্যাকটিস করে যেতে হবে। ক্লিয়ার? তো আই আস্কড হিম, আমি তাকে বলেছিলাম হোয়ার হি উড স্টে, একদম সিম্পলি দেখো, আমাদের ডাইরেক্টটা কি থাকলে, উইল থাকলে আমরা উড করি, উইল থাকলে আমরা কি করি, উড কিন্তু চেঞ্জ করি। তাহলে আমাদের এখানে উড আছে, তার মানে কি ডাইরেক্টে উডটা উইল হবে। এবার দেখো ন্যারেশনে আমাদের দুটো বাক্য থাকে, একজন কথা বলে আর একজনের সাথে কথা বলে, তাহলে আই প্রথম ব্যক্তি যদি আমরা ধরি, তাহলে হিম হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। এইবার ইনভার্টেড কমার মধ্যের কোনো অংশে আমি বলেছিলাম ইউ বা ইয়োর, এটা কিন্তু ডাইরেক্টের কথা বলছি, ইউ বা ইয়োর থাকলে কোন ব্যক্তিকে বোঝায়, দ্বিতীয় ব্যক্তিকে বোঝায়। ইনভার্টের মধ্যের কোনো অংশে যদি ইউ বা ইয়োর থাকে, তাহলে দ্বিতীয় ব্যক্তিকে বোঝাবে ডাইরেক্ট করার সময়, এবং সেই অনুযায়ী সাবজেক্টটা বসবে। তাহলে ইয়োর হলে, যদি দেখো দ্বিতীয় ব্যক্তি কিন্তু হিম আছে, তাহলে ইয়োর যদি হয়, তাহলে ইয়োর মানে তোমার, তাহলে হিম মানে একটা ছেলের, তাহলে কী হবে, হিজ তার, আর ইউ মানে তুমি, একটা ছেলেকে বোঝাচ্ছে দ্বিতীয় ব্যক্তি, তাহলে কী হবে, হি হবে। ঠিক আছে? তাহলে দেখো ডাইরেক্টে কিন্তু এখানে হি আছে, ডাইরেক্টে হি আছে, সরি ইনডাইরেক্ট করে দিয়েছি, ইনডাইরেক্টে হি আছে, তাহলে ডাইরেক্টে কী ছিল, ডাইরেক্টে ইউ ছিল। ওকে, বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে, আমরা দেখো দেখলে বিষয়টা একদম বুঝতে পারবো, ক্লিয়ার হয়ে যাবে। তো কী বলছে দেখো, আই সেইড টু হিম, তাহলে আই আস্কড হিমটা আই সেইড টু হিম হবে। এবার হোয়ার দিয়ে প্রশ্ন শুরু হচ্ছে, প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে? তো হোয়ার বসবে, এবার হোয়ারের পরে প্রশ্নবোধক বাক্য আমাদের প্রশ্নবোধক করতে হবে। তো যেহেতু আস্কড আছে, আমরা আস্কড দেখেই বুঝতে পারলাম প্রশ্নবোধক বাক্য, তাহলে প্রশ্নবোধক বাক্য করতে গেলে WH ওয়ার্ডের পরে আগে হেল্পিং ভার্ব, দেখো আগে সাবজেক্ট রয়েছে, ভুল এটা। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে চলো। বিদাক কি বলছে দেখো, আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম হোয়ার উইল ইউ স্টে, একদম পারফেক্ট। ঠিক আছে? আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম হোয়ারের পরে প্রশ্ন করতে গেলে আগে হেল্পিং ভার্ব উইল, তারপরে কি বলেছিলাম, ইউ, আমরা দেখে মিলিয়ে নেবো ঠিক আছে কিনা। ঠিক আছে? ইউ দ্বিতীয় ব্যক্তিকে বোঝায়, দ্বিতীয় ব্যক্তি ওখানে কী ছিল, দ্বিতীয় ব্যক্তি হিম ছিল, তাহলে হিম, তাই তো? তাহলে এই হিমটা ইউ উঠে গিয়ে হি হয়েছিল ইনডাইরেক্টলি। ক্লিয়ার? দেখে নিচ্ছি আমরা, বি ইজ দ্য কারেক্ট আনসার হচ্ছে, কেন হচ্ছে আমরা মিলিয়ে দেখে নেবো, পরেরগুলো দেখে নিই ঠিক আছে নাকি। তো এখানে সব জায়গায় আই বসবে, আইটা মিসিং আছে, আই সেইড টু হিম, আমি তাকে বলেছিলাম, হোয়ারের পরে আই রয়েছে, ভুল, হোয়ারের পরে আগে উইল হবে, আই সেইড টু হিম, হোয়ার উইল, আই হবে না, আইটা ইউ হবে। ক্লিয়ার? তো বিষয়টা হচ্ছে ডি দাগ ভুল। এবার কেন বি দাগ হচ্ছে ভালো করে মিলিয়ে নাও। আই আস্কড হিম, আমি তাকে বলেছিলাম, এখানটা আমরা করে নিই অ্যাক্টিভ থেকে, আর ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, এই বাক্যটাকে যদি আমরা ন্যারেশন করি ইনডাইরেক্টে নিয়ে যাই, কী হবে ভালো করে দেখে নাও, এখানেই আমরা করে ফেলি। তাহলে আই আস্কড হিমটাকে আমরা আই আস্কড হিমই রাখছি, আই আস্কড হিম। ক্লিয়ার? আর ইন্টারোগেটিভে WH ওয়ার্ড থাকলে সেই WH ওয়ার্ডটাই মাঝখানে বসে যায়, কমা ইনভার্ট কমা উঠে গিয়ে, তাহলে হোয়ার, WHERE হোয়ার, আই আস্কড হিম হোয়ার, হোয়ারের পরে এবার কি দেখো দ্বিতীয় ব্যক্তি কে আছে, এখানে দ্বিতীয় ব্যক্তি হিম আছে, তাহলে ইউ কাকে বলবে, হিমকে, তাহলে সাবজেক্ট হিসেবে হোয়ারের পরে হিমটা কী হবে, হি, উইলটা কী হবে, উইলটা উড, হি উড। ক্লিয়ার? তারপরে স্টে, ST, এবার হি উড স্টে। ঠিক আছে? অপশন দেখো, আই আস্কড হিম হোয়ার হি উড স্টে, দেখো এখানে তাই ছিল কি না।
আই আস্কড হিম হোয়ার হি উড স্টে, একদম পারফেক্ট, ক্লিয়ার, হোয়ার হি উড স্টে। চলো আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। 24-এর 25 দাগে চলে আসবো আমরা। 25 দাগ কি বলছে দেখে নেব। হ্যাঁ 25 দাগ কি বলছে দেখো, 25 দাগ বলছে দ্য ট্রাফিক কনস্টেবল সেইড টু আস, ট্রাফিক কনস্টেবল আমাদেরকে বলেছিল স্টপ। দেখো শুধু ভার্ব দিয়ে আছে, শুধু ভার্ব থাকলে আমরা কি বলেছিলাম, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য, এবং সেক্ষেত্রে ইনডাইরেক্ট করতে গেলে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে টু বসাতে হয় মাঝখানে, দ্যাট বসে না, ক্লিয়ার। তাহলে দ্য ট্রাফিক কনস্টেবল আমরা এখানটা টোল্ডও করতে পারি, সেই টু তুলে দিয়ে টোল্ড আস বা অর্ডার্ড আস, যাই করি না কারণ মেন বিষয়বস্তু হচ্ছে মাঝখানে টু বসবে। আমরা অপশান দেখি, অপশান দেখলে বুঝতে পারবো। ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, অনুরোধ, উপদেশ, অর্ডার হলে আদেশ হলে অর্ডার্ড হবে, মাঝখানে সেই টু থেকে অর্ডার্ড, উপদেশ হলে অ্যাডভাইসড, অনুরোধ হলে রিকোয়েস্টেড। তো দেখে নেবো, দেখে নিলে ব্যাপারটা বুঝতে পারবো। তো অপশন কি বলছে দেখো, অপশন বলছে প্রথম অপশন দ্য ট্রাফিক কনস্টেবল অর্ডার্ড, উপদেশ দিয়েছিল, সেই টু তুলে দিয়ে অর্ডার্ড, কাদেরকে, আমাদেরকে, আরে দেখো কমা ইনভার্ট কমা তুলে দিয়ে টু স্টপ, একদম ধরতে পারি, একদম ঠিক আছে। কিন্তু বাদ বাকি অপশানগুলো দেখে নেবো আমরা আগে। উই ওয়্যার আস্কড, উই ওয়্যার আস্কড এটা আমরা ভয়েস চেঞ্জ করছি না, ভুল। দ্য ট্রাফিক কনস্টেবল রিকোয়েস্টেড আস টু স্টপ, এবার দেখো রিকোয়েস্টেড আমাদেরকে অনুরোধ করেছিল, এটাও হতে পারে, যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটা নেবো, ঠিক আছে, সেন্স অনুযায়ী। দ্য ট্রাফিক কনস্টেবল সেই টু তুলে দিয়ে রিকোয়েস্টেড আস, আমাদেরকে রিকোয়েস্ট করেছিল, টু মাঝখানে টু বসিয়েছি, তারপরে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, ওকে। আর ডিদাক কি বলছে দ্য ট্রাফিক কনস্টেবল অর্ডার্ড দ্যাট, দ্যাট তো মাঝখানে বসবে না, ডিদাক ভুল। তাহলে দেখো এ আর সি আমাদের সঠিক হচ্ছে। এবার দেখো ট্রাফিক কনস্টেবল নিশ্চয়ই হুট করে কাউকে দাঁড় করাবে না, যদি নিয়ম শৃঙ্খলা ঠিকঠাক দেখে তাহলে কাউকেই দাঁড় করাবে না। যদি বেআইনি কিছু দেখে, অন্যায্য কিছু দেখে, বিশৃঙ্খল কিছু দেখে, তাহলেই কিন্তু দাঁড়াতে নির্দেশ দেবে বা আদেশ করবে। তাহলে আমরা আদেশটাকে কিন্তু মান্যতা দেব, প্রাধান্য দেব। তাহলে অর্ডারটাই আমরা কিন্তু যাবো। দ্য ট্রাফিক কনস্টেবল অর্ডার্ড আস টু স্টপ, এ ইজ দ্য কারেক্ট আনসার। সেটাও কিন্তু কারেক্ট, শুধু এই রিকোয়েস্টেডটা প্রবলেম করে দিয়েছে, ক্লিয়ার। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমাদের কি হলো, আমাদের কিন্তু ভয়েস চেঞ্জ না, ন্যারেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার যাবো হচ্ছে আমরা 26 দাগ। 26 দাগ থেকে আমাদের কি হচ্ছে, 26 দাগ থেকে কিন্তু আমরা প্রিপোজিশন শুরু করে দিচ্ছি। প্রিপোজিশন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। দ্য এক্সামিনেশন উইল কমেন্স, কমেন্স মানে কি, কমেন্সের মানে হচ্ছে স্টার্ট, মানে শুরু হওয়া, ক্লিয়ার, শুরু হওয়া। এক্সামিনেশন পরীক্ষাটা উইল স্টার্ট, সিম্পল ফিউচার, শুরু হবে নেক্সট উইক, নেক্সট উইক থেকে, নেক্সট উইক থেকে, ক্লিয়ার। তাহলে আমাদের থেকে বললে সিন্স হয়, আবার থেকে বললে ফ্রমও হয়। সিন্স কোথায় বসে, সিন্স হচ্ছে পারফেক্ট টেন্সে বসে, একটা দীর্ঘ সময় ধরে কিছু বললে পারফেক্ট টেন্সে সিন্স বসে, এবং সিন্সের পরে একটা দীর্ঘ সময় মেনশান থাকে, দীর্ঘ সময়, 1 বছর ধরে, 2 মাস ধরে, 3 ঘন্টা ধরে, 4 ঘন্টা ধরে ধরে বললে ফর, আর থেকে বললে সিন্স, সেটা পারফেক্ট টেন্স। তাহলে এখানে কোনো পারফেক্টের কেস নেই, নর্মালি থেকে বলছে যে নেক্সট সপ্তাহ থেকে কিন্তু আমাদের পরীক্ষা শুরু হবে, সেই থেকে ইংলিশ হচ্ছে ফ্রম। আর সিন্সের থেকে মানে কি, সিন্সের থেকে হচ্ছে ধরো আমি বললাম পারফেক্ট টেন্সে, আই হ্যাভ বিন রিডিং, আমি পড়ছি সিন্স, SINC, সিন্স মর্নিং, MORNING। দেখো এখানে দীর্ঘ সময়, এখানে কিন্তু সিন্স হবে, পারফেক্ট টেন্সে দীর্ঘ সময় মেনশন, সকাল থেকে, তাহলে এখানে ফ্রম না, এখানে সিন্স হবে। আর নর্মাল ক্ষেত্রে থেকে বললে ফ্রম, FROM। তাহলে দ্য এক্সামিনেশন উইল কমেন্স ফ্রম নেক্সট উইক, বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলছে দেখো, নেক্সট 27 দাগ কি বলছে আমরা কিন্তু দেখবো। হ্যাঁ 27 দাগ কি বলছে দেখো, 27 দাগ বলছে যে ইট স্টেইড, এটা ছিল জয়পুরে ফর সাম টাইম, কিছু সময়ের জন্য। তাহলে জয়পুরে ছিল, ভালো করে বোঝো। স্টের পরে আমাদের কি, কোনো জায়গায় থাকলে আমরা অ্যাটও বলতে পারি, ছোট জায়গা হলে অ্যাট, আর বড় জায়গা হলে আমরা ইন বলি। আর পার্টিকুলার কোনো প্লেস, পার্টিকুলার পজিশন, পার্টিকুলার অ্যাড্রেস, পার্টিকুলার টাইমের আগে তো আমরা অ্যাট দিই, তাহলে ইন আমাদের অপশানেই নেই, তাহলে আমরা অ্যাট নেব। ইট স্টেইড অ্যাট জয়পুর, এটা ছিল জয়পুরে ফর সাম টাইম, কিছু সময় জন্যে। তাহলে পার্টিকুলার অ্যাড্রেস বললে, পার্টিকুলার যদি কোনো অ্যাড্রেস, ADDRESS অ্যাড্রেস, পার্টিকুলার কোনো লোকেশান, পার্টিকুলার কোনো পজিশন, ক্লিয়ার, আর পার্টিকুলার কোনো টাইম বললে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড বসবে। আর তাছাড়া জায়গার ক্ষেত্রে, শুধুমাত্র পার্টিকুলার জায়গার ক্ষেত্রে বড় জায়গা হলে ইন, ছোট জায়গা হলে অ্যাড। ইন তো অপশানে নেই, তাহলে কিন্তু আমরা অ্যাড বসাবো। স্টের পরে কিন্তু ইনও বসে, ক্লিয়ার, ইন নেই, তাহলে আমরা অ্যাড নেব। তাহলে ইট স্টেইড অ্যাট জয়পুর ফর সাম টাইম, এটা জয়পুরে ছিল কিছু সময় জন্যে। নেক্সট 28 দাগ কি বলছে দেখো, 28 দাগ বলছে যে
28 দাগ বলছে ইট ইজ আ রাইট ওয়ে, এটা হলো একটা সঠিক উপায়, সঠিক পথ ড্যাশ রেলওয়ে স্টেশন। তাহলে কোনো জায়গায় যখন আমরা যাব, কোনো জায়গায় যাওয়ার যে রাস্তা, ঠিক আছে, মন্দিরে যাওয়ার রাস্তা, স্কুলে যাওয়ার রাস্তা, স্টেশনে যাওয়ার রাস্তা, তাহলে আমি কি বলবো, ইট ইজ দ্য ওয়ে টু দ্য স্টেশন, ইট ইজ দ্য ওয়ে টু স্টেশন, ইট ইজ দ্য ওয়ে টু স্টেশন, ইট ইজ দ্য ওয়ে, এটাই হলো পথ স্কুলে যাওয়ার, তাহলে ইট ইজ দ্য ওয়ে টু স্কুল, ইট ইজ দ্য ওয়ে টু কলেজ, ক্লিয়ার, ইট ইজ দ্য ওয়ে টু কলেজ, সব টু হবে, ক্লিয়ার, এই বাক্যগুলো টু। তাহলে কি বলছে, ইট ইজ দ্য রাইট ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন, একদম টু হবে, কারণ কোনো জায়গায় রাস্তাটা কোনো দিকে যাচ্ছে তাহলে টু তো বসবেই বসবে, তাহলে ইট ইজ দ্য রাইট ওয়ে টু রেলওয়ে স্টেশনের দিকে চলে যাচ্ছে, তাহলে টু ইজ দ্য কারেক্ট আনসার, ইট ইজ এ রাইট ওয়ে, ঠিক আছে, ইট ইজ দ্য রাইট ওয়ে, এটা হলো একটা সঠিক পথ টু দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনের দিকে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট, এবার কি বলছে দেখো, এবার বলছে হচ্ছে 29 দাগ 29 কে বলছে ইট ইজ মেইনলি, এটা হলো প্রধানত ডিউ টু মানে কারণে, কিসের কারণে, পিটার্স লেথার্জি, লেথার্জি মানে কি, আলসেমি, আলসেমি, তাহলে এটা বলছে পিটারের আলসেমির কারণে, দ্যাট যে দ্য প্ল্যান ফেল, প্ল্যানটা কি হয়েছিল, বলছে এটা মেইনলি ডিউ টু, কারণে, কিসের কারণে, পিটার নামে একটা ছেলের আলসেমির বা অলসতার কারণে, দ্যাট যে প্ল্যানটা কিন্তু ব্যর্থ হয়েছিল, এখানে কি বলতে চেয়েছে, ব্যর্থ হওয়া বলছে, প্ল্যানটা ব্যর্থ হয়েছিল, পরিকল্পনাটা ভেস্তে গেছিল। তাহলে দুটো প্রিপোজিশন আছে ফল দিয়ে, একটা হচ্ছে ফল অফ, ও ডাবল এ, ফল অফ মানে কি, ফল অফ মানে হচ্ছে খসে পড়া, ঝরে পড়া, মারা যাওয়া, ফল অফের মানে কি, খসে পড়া, ঝরে পড়া বা মারা যাওয়া, আর একটা আছে ফল থ্রু দিয়ে, ফল থ্রু মানে কি, ফল থ্রু মানে হচ্ছে ব্যর্থ হওয়া, ফল থ্রু ইজ ইকুয়াল টু ব্যর্থ হওয়া, তাহলে এখানে ব্যর্থ হওয়া বলছে, তাহলে আমরা ফেল থ্রু নিয়ে নেবো, ইট ইজ মেইনলি ডিউ টু পিটার্স লেথার্জি দ্যাট দ্য প্ল্যান ফেল থ্রু, বি ইজ দ্য কারেক্ট আনসার, যে প্ল্যানটা ব্যর্থ হয়েছিল, ওকে। আর ফল আউট মানে কি, ফল আউট মানে ঝগড়া করা, কোয়ারেল বলতে পারি, ফল আউটের মিনিং কি, আমরা ঝগড়া করা বলতে পারি, কোয়ারেল, ওকে। এবার কিন্তু আমরা যাবো নেক্সট কোয়েশ্চেন, তাহলে এখানে সঠিক উত্তর বি। 30 দাগ কি বলছে দেখো, 30 দাগ আমাদের বলছে কি, প্রিপোজিশনের লাস্ট কোয়েশ্চেন, প্রিপোজিশনের আমাদের লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখবো, বলছে যে করাপশন ইজ আ স্ট্যান্ডিং হিন্ড্রেন্স, এই হিন্ড্রেন্সের মানে কি, হিন্ড্রেন্সের মানে হচ্ছে একটা বাধা, হিন্ড্রেন্সের মানে হচ্ছে বাধা, আর স্ট্যান্ডিং মানে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকা, অবশ্যই স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা, এখানে স্ট্যান্ডিংয়ের মানে হচ্ছে স্থায়ী, স্ট্যান্ডিংয়ের মানে কি, স্ট্যান্ডিংয়ের মানে হচ্ছে স্থায়ী, তাহলে বলতে চেয়েছে করাপশন, দুর্নীতি হলো একটা স্থায়ী প্রবলেম বা বাধা, কিসের বাধা, দেশের যে উন্নতি, নেশনস ডেভেলপমেন্ট, ঠিক আছে, দেশের যে উন্নতি, জাতির যে উন্নতি, সেই উন্নতির ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু করাপশন, দুর্নীতি। হিন্ড্রেন্সের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হয়, কিসের প্রতি বাধা, উন্নতির প্রতি বাধা, দেশের ডেভেলপমেন্টের প্রতি, তাহলে হিন্ড্রেন্সের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু, হিন্ড্রেন্স টু, সি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু, ক্লিয়ার। তাহলে করাপশন ইজ আ স্ট্যান্ডিং হিন্ড্রেন্স, করাপশন হলো একটা স্থায়ী বাধা, টু দ্য নেশনস ডেভেলপমেন্ট, এই নেশনের, এই জাতির উন্নতির প্রতি একটা বাধা হচ্ছে করাপশন, টু ইজ দ্য কারেক্ট আনসার, হিন্ড্রেন্স টু। এইবার কি বলছে দেখো, 31 দাগে আমরা কি যাচ্ছি, সিনোনিমের ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে, তো আমাকে কমেন্ট করে বলেছিলে সিনোনিমের ক্লাস, তো আজকে আমরা সিনোনিম কিন্তু অবশ্যই করছে, শুধুমাত্র সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস আমি কিন্তু অবশ্যই আনবো, তো তোমরা নিশ্চিন্ত থাকো, আমি যেমনটা তোমাদের কথা দিয়েছি যে সবসময় তোমাদের সাথে আছি, পাশে আছি, সব দিক থেকে তোমাদেরকে আমি তৈরি করে দেওয়ার দায়িত্ব নিচ্ছি, ঠিক আছে, সব সময় তোমাদের পাশে থাকবো, কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে। তো দেখো এখন যেমন এই মিক্সড প্র্যাকটিস সেটে অল্প অল্প করে সমস্ত টপিক আমরা পাচ্ছি, তো আলাদা আলাদাভাবে ভোকাবুলারি শুধুমাত্র একটা নির্দিষ্ট টপিকের ওপরে কিন্তু বড় ক্লাসও আমরা পাবো বা করবো, ক্লিয়ার। তো চলো কোনো চিন্তা নেই। 31 দাগ কি বলে দেখো, 31 দাগ হচ্ছে সিনোনিম ফর দ্য ওয়ার্ড ইনক্রিমেন্ট, তো ইনক্রিমেন্টের মানে আমরা কি বলবো, ইনক্রিমেন্টের মানে হচ্ছে কি, ইনক্রিমেন্টের মানে হচ্ছে ঝোড়ো, ঠিক আছে, আমাদের ঝড় হয় না, তাহলে ঝড় বা ঝোড়ো বলতে পারি বা প্রতিকূলও বলতে পারি, ঠিক আছে, ইন এ সেন্স আমরা প্রতিকূলও বলতে পারি। দেখো ঝোড়ো আবহাওয়া তো আমাদের পক্ষে একটা প্রতিকূলই হবে, কোথাও একটা যাবো বলে ঠিক করেছি, আমরা যেতে পারছি না, ঝড় চলে আসলো, তাহলে আমরা কি বলবো, ঝোড়ো আবহাওয়া বা আমাদের কাছে এটা একটা প্রতিকূল বিষয়, ঠিক আছে, তাহলে ঝোড়ো, ইনক্রিমেন্ট মানে ঝোড়ো বা প্রতিকূল। সেলফিশ মানে কি, সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর, সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর, ক্লিয়ার। অ্যাক্টিভ মানে কি, অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, মানে যে কোনো কাজ দ্রুততার সঙ্গে করে দেবে, কথা বলে দিলে। আনফেভারেবল মানে কি, আনফেভারেবলের মানেও কিন্তু প্রতিকূল।
ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার আমরা বলতে পারি এখান থেকে। ইনক্রিমেন্ট মানে ঝোড়ো বা প্রতিকূল, আনফেভারেবল মানে যেটা আমরা আমার ফেভারে নেই মানে প্রতিকূল, ঠিক আছে। আর ইনঅ্যাক্টিভ মানে কি? ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়। ইনঅ্যাক্টিভ মানে কি? ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়। ক্লিয়ার? অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ঠিক আছে, অ্যান্টোনিম। ওকে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। ইনক্রিমেন্ট ইজ ইকুয়াল টু আনফেভারেবল। 32 দাগ চলো। 32 দাগ কি বলছে? 32 দাগ বলছে কিন্তু ম্যাগনিফিসেন্ট। ম্যাগনিফিসেন্ট মানে কি? ম্যাগনিফিসেন্টের মানে হচ্ছে চমৎকার। ম্যাগনিফিসেন্টের মানে হচ্ছে চমৎকার। ক্লিয়ার? ম্যাগনানিমাস মানে কি? ম্যাগনানিমাস মানে হচ্ছে মহানুভব। মহানুভব, যে কিন্তু খুবই দয়ালু, খুবই ভালো মানুষ, ঠিক আছে। মহানুভব, দয়াবান বলতে পারি, খুবই ভালো মানুষ, ঠিক আছে। মডেস্ট মানে কি? মডেস্ট মানে আমরা বলতে পারি ভদ্র, সভ্য, বিনয়ী। ক্লিয়ার? তাকে বলি মডেস্ট ব্যক্তি। জেনারাস মানে কি? জেনারাস মানে হচ্ছে দয়াবান। দয়াবান, জেনারাস মানে দয়াবান। স্প্লেন্ডিড মানে কি? স্প্লেন্ডিড মানে হচ্ছে চমৎকার। স্প্লেন্ডিড মানে হচ্ছে চমৎকার। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে? ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার পড়েছিলাম, স্প্লেন্ডিড মানে চমৎকার। ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিটাই চলে যাবো। বাদ বাকি কি বলছে? 33 দাগ কি বলছে দেখো। 33 দাগ বলছে ডেলিবারেটলি। ডেলিবারেটলি মানে কিন্তু ভেবে চিনতে, মানে একদম ইচ্ছাকৃতভাবে। ভেবে চিনতে সিনোনিম বলেছে কিন্তু, ভেবে চিনতে। তাহলে ডেলিবারেটলি, ভালো করে ওয়ার্ডটা দেখে নাও, ডেলিবারেটলি ভেবে চিনতে। তো এখানে কি বলছে? স্পন্টেনিয়াসলি মানে কি? স্পন্টেনিয়াসলি মানে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, মানে কেউ গান করছে কোনো ভাবনা চিন্তা করে নয়, অটোমেটিক তার গানটা কিন্তু বেরোচ্ছে স্বতঃস্ফূর্তভাবে। স্বতঃস্ফূর্তভাবে। ক্লিয়ার? স্বতঃস্ফূর্তভাবে। ওকে, তাহলে সিনোনিম বলতে ভেবে চিনতে। ইনঅ্যাডভার্টেন্টলি মানে কি? ইনঅ্যাডভার্টেন্টলি মানে হচ্ছে মনে করো আমি বললাম অ্যাডভার্টেন্টলি মানে হচ্ছে অসুবিধাজনিত, হ্যাঁ সুবিধা। অ্যাডভার্টেন্টলি মানে হচ্ছে সুবিধা সাথে, সুবিধার সাথে, ঠিক আছে। আর ইনঅ্যাডভার্টেন্টলি মানে অসুবিধার সাথে, অসুবিধার সাথে, অসুবিধার সাথে বা অসুবিধাজনিত। ক্লিয়ার? হ্যাঁ, এবার কি বলছে? ইন্টেনশনালি মানে কি? ইন্টেনশনালি মানেই হচ্ছে ইচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে। ক্লিয়ার? তাহলে আমরা সঠিক উত্তর কিন্তু পেয়ে গেছি অলরেডি। তাহলে এখানে আমরা কি পেয়েছিলাম? ডেলিবারেটলি মানে ভেবে চিনতে, কিন্তু এখানে কি পেলাম? ইন্টেনশনালি। সি ইজ দ্য কারেক্ট আনসার। ভেবে চিনতে বা ইচ্ছাকৃতভাবে, ইন্টেনশনালি। ন্যাচারালি মানে কি? ন্যাচারালি মানে হচ্ছে স্বাভাবিকভাবে। স্বাভাবিকভাবে। ক্লিয়ার? সঠিক উত্তর ডেলিবারেটলি ইজ ইকুয়াল টু ইন্টেনশনালি। নেক্সট কোয়েশ্চেনে যাবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। ভিন্ডিকটিভ। ভিন্ডিকটিভ মানে কি? ভিন্ডিকটিভ মানে হচ্ছে প্রতিহিংসা পরায়ণ, ঠিক আছে। মানে রিভেঞ্জফুল, প্রতিশোধ নেবে এরকম টাইপের যার মনোভাব, তাকে বলি হচ্ছে প্রতিহিংসা পরায়ণ। প্রতিহিংসা পরায়ণ। ক্লিয়ার? প্রতিহিংসা পরায়ণ লেখার জায়গা নেই, তোমরা কিন্তু লিখে নেবে প্রতিহিংসা পরায়ণ ডট ডট দিলাম। ক্লিয়ার? ইমাজিনেটিভ মানে কি? ইমাজিনেটিভ মানে তোমরা সবাই জানো কাল্পনিক, মানে কল্পনামূলক, ঠিক আছে, কাল্পনিক। তাহলে অ্যাকিউজেশন মানে কি? অ্যাকিউজেশন মানে হচ্ছে আমাদের, অ্যাকিউজেশন মানে কি? অভিযোগ। অভিযোগ। ক্লিয়ার? তাহলে অ্যাকিউজেশন মানে অভিযোগ। স্পাইটফুল মানে কি? স্পাইটফুল মানে হচ্ছে আক্রোশপূর্ণ, যার মধ্যে একটা রাগ থাকে যে আমাকে মারতেই হবে, ও আমাকে মেরেছে আমাকেও মারতে হবে। তাহলে আক্রোশপূর্ণ, আক্রোশপূর্ণ। ক্লিয়ার? তাহলে ভিন্ডিকটিভ মানে প্রতিহিংসা পরায়ণ, স্পাইটফুল মানে আক্রোশপূর্ণ, সেম মিনিং, ঠিক আছে। সি ইজ দ্য কারেক্ট আনসার। ভিন্ডিকটিভ ইজ ইকুয়াল টু স্পাইটফুল, ঠিক আছে, যার মধ্যে একটা রাগ থাকে, আমাকে রাগটা মেটাতেই হবে। তাহলে প্রতিহিংসা পরায়ণ, ভিন্ডিকটিভ আর আক্রোশপূর্ণ ইজ দ্য কারেক্ট আনসার। আর অ্যাগ্রেসিভ মানে কি? অ্যাগ্রেসিভ মানে হচ্ছে কি বলবো? অ্যাগ্রেসিভ মানে হচ্ছে যে আর কি তেড়ে তেড়ে যায় মারবে বলে, ঠিক আছে। অ্যাগ্রেসিভ মানে উগ্র। অ্যাগ্রেসিভ মানে আমরা উগ্র বলতে পারি, উগ্র, উগ্র, ঠিক আছে। গুলিয়ে ফেলবে না, অ্যাগ্রেসিভ কিন্তু সিনোনিম হবে না, আক্রোশপূর্ণ হবে। অ্যাগ্রেসিভ মানে হচ্ছে উগ্র বা আক্রমণাত্মক বলতে পারি, আক্রমণাত্মক, আক্রমণাত্মক। ক্লিয়ার? আক্রমণাত্মক। আমাদের উত্তর কিন্তু স্পাইটফুলি হবে, আক্রোশপূর্ণ, যার মধ্যে রাগ থাকে। ক্লিয়ার? হ্যাঁ, তো গেল। তাহলে ভিন্ডিকটিভ ইজ ইকুয়াল টু স্পাইটফুল ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? এটাও সিনোনিম। 35 বলছে কি? ইনফ্যামি। ইনফ্যামি মানে কি? ইনফ্যামি মানে হচ্ছে কুখ্যাতি। ইনফ্যামি মানে হচ্ছে কুখ্যাতি, মানে বাজে দিক থেকে খ্যাতনামা, ঠিক আছে। কুখ্যাতি, কুখ্যাতি। ক্লিয়ার?
নোটোরিটি মানে কি, নোটোরিটি মানে হচ্ছে তাই কুখ্যাতি। ক্লিয়ার, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলি না নোটোরিয়াস ক্রিমিনাল, সে হচ্ছে একটা নোটোরিয়াস ক্রিমিনাল। ফেমাস যেমন কি ভালো দিক থেকে ফেমাস, ফেমাস শব্দটা খ্যাতনামা ফেমাস, ঠিক আছে, ঠিক সেরকম ফেমাসের বিপরীত শব্দ নোটোরিয়াস মানে কি মারাত্মক কুখ্যাত, ঠিক আছে। তাহলে ইনফামি মানে কুখ্যাতি, নোটোরিটি মানেও কিন্তু কুখ্যাতি। ইন্টিগ্রিটি মানে কি, ইন্টিগ্রিটি মানে হচ্ছে ঐক্য, কারোর মধ্যে একটা মিল থাকা, ঐক্য। গ্লোরি মানে কি, গ্লোরি মানে হচ্ছে গৌরব, গৌরব, ঠিক আছে। বলি না আমার দেশের জন্য এই বিষয়টা একটা গৌরব যে আমার দেশ ওয়ার্ল্ড কাপ জিতেছে, তাহলে এটা একটা গ্লোরি। ফ্যামিলিয়ারিটি মানে কি, ফ্যামিলিয়ারিটি মানে হচ্ছে পরিচিতি, কারোর সঙ্গে আমার ফ্যামিলিয়ারিটি আছে মানে তার সাথে আমার পরিচিতি কিন্তু আছে। সঠিক উত্তর কী হবে, ইনফ্যামি ইজ ইকুয়াল টু অপশান এ, 35 দাগ। এবার চলো তাহলে আমাদের কী হলো, সিনোনিমের ক্লাস কিন্তু হয়ে গেল, সিনোনিমের আর কি ইকুয়েশন হয়ে গেল। এবার যাচ্ছি আমরা কিসে, এবার যাচ্ছি হচ্ছে ইডিয়ামে। আমরা দেখবো ইডিয়াম কি বলছে, দেখো ইডিয়াম বলছে টেক দ্য বুল বাই দ্য হর্ন। টেক দ্য বুল মানে কি, ভালো করে বলছে ষাঁড়, এটাতে কোনো ছবি নেই কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভেরি ইজিলি। টেক মানে কি ধরা, নেওয়া, বুলকে তুমি ধরছো, বাই দ্য হর্ন মানে বুলের শিং। ষাঁড়ের শিং ধরা কিন্তু চারটিখানি ব্যাপার নয়, তাহলে ষাঁড়টা কিন্তু একটা প্রবলেম, একটা বিরাট বড় অসুবিধা, একটা দুরবস্থা, এবং তার শিং ধরছে মানে কি একদম প্রতিকূলতাকে, দুরবস্থাকে, দুর্দশাকে একদম মুখোমুখিভাবে কিন্তু তুমি সাহসিকতার সঙ্গে মোকাবিলা করছো, সম্মুখীন হচ্ছ। তাহলে টেক দ্য বুল বাই দ্য হর্ন ইজ ইকুয়াল টু অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো টু ফেস সম্মুখীন হওয়া, ডিফিকাল্টির সমস্যার সম্মুখীন হওয়া, কারেজিয়াসলি সাহসিকতার সঙ্গে। তাহলে সমস্যা হচ্ছে বুল, তার শিং ধরছ তার মানে তার মুখোমুখি হচ্ছে এবং সাহসিকতার সঙ্গে, শিং ধরতে গেলে সাহস লাগবে, তাহলে বোঝা গেল টু ফেস আ ডিফিকাল্টি কারেজিয়াসলি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ইডিয়াম 37 কি বলছে দেখো, 37 বলছে টু কাম হেল অর হাই ওয়াটার। টু কাম, টু কাম মানে কি আসুক, হেল মানে আমার ওপরে, হেল মানে নরক, নরক যদি নেমে আসে কোনো সমস্যা নেই আসুক। হাই ওয়াটার মানে ওপরের থেকে যদি কেউ একটা বিশাল বিশাল বৃষ্টি, বিশাল জল আমার ওপরে নামিয়ে দেয় কোনো সমস্যা নেই, আমাকে ওই জায়গায় যেতে হবে মানে আমাকে যেতেই হবে, আমাকে কাজটা করতে হবে মানে আমি কাজটা করবই, সেটা যাই প্রতিকূলতা, যাই ডিফিকাল্টি আসুক না কেন, যাই ঘটুক না কেন আমি করবই করব। তো এটার মানে তাই বলতে যে নরক আমার উপরে আসুক, একটা ডিফিকাল্টি আমার উপরে আসুক, নরকের ডিফিকাল্টি, বা উপরে বিশাল জোর বৃষ্টি আসুক, ডিফিকাল্টি আসলেও কোনো সমস্যা নেই, ডিফিকাল্টি সত্ত্বেও আমাকে কাজটা করতে হবে। তার মানে হচ্ছে কি বি ইজ দ্য কারেক্ট আনসার। হোয়াট এভার ডিফিকাল্টিস মে কাম, যে যাই সমস্যা ডিফিকাল্টি আসুক না কেন বা ঘটুক না কেন, ক্লিয়ার, তার মানে হচ্ছে টু কাম হেল অর হাই ওয়াটার, বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে হচ্ছে 38 কি বলছে, এ ডগস ব্রেকফাস্ট। ডগ মানে কি একটা কুকুর, কুকুরের ব্রেকফাস্ট। এবার দেখো সাধারণভাবে বোঝো একটা মানুষ, আমরা মানুষরা যখন খাবো, আমরা মানুষদের মধ্যে অনেকেই আছে বিশৃঙ্খলভাবে খায়, এলোমেলোভাবে খায়, ছড়িয়ে ছিটিয়ে খায়, কিন্তু সাধারণত কমন সেন্স ইন জেনারেল ধরো মানুষ আমরা যখন খাই আমরা কিন্তু গোছালোভাবে গুছিয়ে সুচিয়ে খাই, আমাদের ভাতের বা পাতের চারিদিকে, থালার চারিদিকে কিন্তু তেমনভাবে আমরা অগোছালো করি না, ঠিক আছে। কিন্তু একটা কুকুরকে তুমি যদি খেতে দাও, আমি কুকুরকে বাজে কথা বলছি না, মানে ইন জেনারেল এই সেন্সটাই ধরেছে যে কুকুরকে কিছু খেতে দিলে কুকুরের মধ্যে তো সেই সেন্সটা নেই যে গোছালো অগোছালো ভাবটা, সে কিন্তু সব কিছু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলবে। তার মানে কুকুরের খাবার ব্রেকফাস্ট, সকালের খাবার, তার মানে কি একটা মেস, একটা কমপ্লিট এলোমেলো ব্যাপার, ঠিক আছে, বিশৃঙ্খল ব্যাপার। তাই বলছে এ ডগস ব্রেকফাস্ট, তার মানে একটা বিশৃঙ্খল ব্যাপার, ঠিক আছে। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, এ টোটাল মেস, একটা পরিপূর্ণ সম্পূর্ণ একটা বিশৃঙ্খল ব্যাপার, সি ইজ দ্য কারেক্ট আনসার। এ ডগ ব্রেকফাস্ট ইজ ইকুয়াল টু আ টোটাল মেস। 38 39 কি বলছে দেখো, 39 বলছে যে ইন দ্য নিক অফ দ্য টাইম। ভালো করে বলছো, এই নিক মানে কি, এই নিক মানে হচ্ছে শুভক্ষণ, এই নিকের মিনিং হচ্ছে কি শুভক্ষণ, এই নিকের মিনিং হচ্ছে কি শুভক্ষণ, ক্লিয়ার, মানে সব ভালো সময়। তাহলে বলছে ইন দ্য নিক অফ দ্য টাইম, সময়ের শুভক্ষণে মানে একদম উপযুক্ত সময়ের সঠিক সময়, ক্লিয়ার। তাহলে জাস্ট ইন টাইম, জাস্ট ইন টাইম, ইন টাইম মানে একদম সঠিক সময়, ক্লিয়ার। তো বাড়ির কোনো একজন গুরুজন ব্যক্তি তোমাকে বলছে বাবা এটাই সঠিক সময়, এখনই কিন্তু কাজটা করে ফেলো, এর পরে হয়ে গেলেই কিন্তু দেরি হয়ে যাবে, তাহলে এটাই শুভক্ষণ, ইন দ্য নিক অফ দ্য টাইম, এটাই হচ্ছে শুভক্ষণ সময়ের, তুমি কাজটা কিন্তু করে ফেলো, তুমি কিন্তু বিয়েটা করে ফেলো, তুমি কিন্তু এই কাজটা করে ফেলো, ঠিক আছে। আমি বিয়ে করার কথা বললাম, তোমরা কিন্তু ইন্সপায়ার হয়ে যাও না, এটা জাস্ট একটা এক্সাম্পল, ক্লিয়ার। তাহলে ইন দ্য নিক অফ দ্য টাইম, ঠিক আছে। অনেকে বলেন না বেশি বয়স হয়ে গেলে বাবা তোর বয়স হয়ে গেছে বিয়ে করে ফেল, এটাই সঠিক সময়, দেরি হয়ে গেলে বিয়ে হবে না। যদিও আমি এই সমস্ত চিন্তাভাবনায় বিশ্বাসী নই, এক্সাম্পলের জন্য বললাম, ঠিক আছে। ইন দ্য নিক অফ দ্য টাইম তার মানে কি একদম সঠিক সময়, জাস্ট ইন টাইম, বি ইজ দ্য কারেক্ট আনসার। 40 কি বলছে দেখো, 40 বলছে যে বি ডাউন টু আর্থ, বি ডাউন টু আর্থ, বি ডাউন টু আর্থ মানে কি
একটা মানুষ, মনে করো একজন মানুষ, সে বিরাট সাকসেসফুল হয়েছে, বিরাট সফল হয়েছে, প্রচুর পয়সা ইনকাম করেছে, কিন্তু মানুষটা এতটাই ভালো মানুষ, তার পা সবসময় মাটিতেই থাকে, পা কিন্তু মাটি দিয়ে থাকে, উড়ে চলে না, কারোর সঙ্গে বাজে ব্যবহার করে না, অহংকার কিন্তু দেখায় না, শো অফ করে না, সবার সঙ্গে মিশে কথা বলে। কারণ কি? কারণ সে রিয়ালিটিটা জানে যে আমি যত বড় হই না কেন, আমি যত সফল হই না কেন, যত পয়সাই আমার কাছে থাকুক না কেন, আলটিমেটলি কিন্তু আমাকে একদিন মাটিতে মিশে যেতে হবে, আমাকে একদিন মারা যেতে হবে, ঠিক আছে, আমাকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই কি সে রিয়েল ব্যাপারটা জানে, সে কিন্তু খুবই রিয়েলিস্টিক। তাই বলছে বি ডাউন টু আর্থ, সবসময় মাটির সাথে মিশে থাকা, মাটিতে থাকা, তার মানে কিন্তু রিয়ালিস্টিক, বাস্তবিক হওয়া, টু বি রিয়ালিস্টিক। এ ইজ দ্য কারেক্ট আনসার, 40-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলছে দেখো, তাহলে আমাদের ইডিয়াম হয়ে গেল। এবার যাচ্ছি আমরা কিসে? এবার যাচ্ছি অ্যান্টোনিমের ক্লাসে। ক্লিয়ার? সিনোনিম আমরা করেছি 41 দাগে অ্যান্টোনিম। অ্যান্টোনিম কি বলছে দেখো, ডাইভালজ। ডাইভালজ মানে কি? ডাইভালজ মানে হচ্ছে ফাঁস করা, কোনো একটা গোপন কথা ফাঁস করা। ক্লিয়ার? ডাইভালজ মানে ফাঁস করা। কনসিল মানে কি? কনসিল মানে হচ্ছে লুকিয়ে রাখা বা লুকানো, তাহলে আমরা লুকানো বলতে পারি, সিনোনিম। ক্লিয়ার? তাহলে ডাইভালজ মানে ফাঁস করা, কনসিল মানে লুকানো, আমরা কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার বলতে পারি, বলবো। আর ডিসগাইজ মানে কি? ডিসগাইজ মানে কিন্তু ছদ্মবেশ বা ছদ্মবেশ ধারণ করা, ঠিক আছে, এটা কিন্তু আমরা বলবো না। কনসিল যদি না থাকতো আমরা ডিসগাইজ বলতে পারতাম, ঠিক আছে, ছদ্মবেশ বা ছদ্মবেশ ধারণ করা। কনসিল যেহেতু আছে এখানে, কনসিল মানে একদম এক্স্যাক্ট লুকানো, তাহলে আমরা ফাঁস করার কিন্তু অ্যান্টোনিম লুকানো। অপ্রেস মানে কি? অপ্রেস মানে হচ্ছে অত্যাচার করা, অত্যাচার করা। ক্লিয়ার? আর রিভিল মানে কি? রিভিল মানে হচ্ছে প্রকাশ করা, এটা হচ্ছে ডাইভালজের সিনোনিম, প্রকাশ করা, প্রকাশ করা। ক্লিয়ার? তাহলে রিভিল হচ্ছে সিনোনিম আর অ্যান্টোনিম কিন্তু ডাইভালজ। ক্লিয়ার? ডাইভালজের অ্যান্টোনিম কনসিল। নেক্সট চলো 41 কি বলছে, 41 হয়ে গেল। 42 কি বলছে, আমরা কিন্তু 42টা দেখবো। হ্যাঁ, মেটিকিউলাস মানে কি? মেটিকিউলাস মানে হচ্ছে খুঁতখুঁতে, মানে কি যে খুবই সতর্ক, খুঁতখুঁত করে, যে কোনো কাজ করার আগে কিন্তু খুঁতখুঁত করে, খুঁতখুঁতে বা সতর্ক, খুবই সাবধান, ঠিক আছে। ফরগেটফুল মানে কি? ফরগেটফুল মানে যে ভুলাক্কার, ঠিক আছে, যে ভুলে যায়, ভুল মানে বেখেয়ালি বলতে পারি, বেখেয়ালি, কেউ খেয়াল করে না, কোনো বিষয়ে তার কোনো খেয়াল নেই, বেখেয়ালি। ভুলো বলতে পারি, ভুলো, ভয়স্য লয়কার, ভুলো। ক্লিয়ার? ডিস্ট্রাকটিভ মানে কি? আচ্ছা, ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে ধ্বংসাত্মক, ধ্বংসাত্মক, ডিস্ট্রাকটিভ, ধ্বংসাত্মক। ক্লিয়ার? ধ্বংসাত্মক আমরা বলতে পারি। ওকে, এবার বাদ বাকি অপশনগুলো দেখে নিই। কেয়ারলেস। কেয়ারলেস মানে কিন্তু, কেয়ারলেস মানে হচ্ছে কি? উদাসীন, উদাসীন বা খেয়ালহীন, উদাসীন বা উদাসীন বলতে পারি, ঠিক আছে, উদাসীন। আচ্ছা, উদাসীন লিখছি, উদাসীন হবে। আচ্ছা, উদাসীন, হ্যাঁ, উদাসীন হবে, উদাসীন। হ্যাঁ, উদাসীন মানে কি? যার মধ্যে কোনো খেয়াল নেই, যে কোনো বিষয়ে সিরিয়াস না, ঠিক আছে, তো কোনো বিষয়টাকে সিরিয়াসলি নেয় না, সে কিন্তু একদম হেলাফেলা করে, ঠিক আছে, হেলাফেলা বা মনে করো আর কি, মানে গুরুত্বহীন কোনো কিছু, গুরুত্ববান কিন্তু সে নয়, ঠিক আছে, যত্নবান নয়, যত্নহীনও বলতে পারি। কেয়ারলেস মানে হচ্ছে যত্নহীনও বলতে পারি আমরা, যত্নহীন। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তরটা দেখে নাও, এখানে কি বললাম? মেটিকিউলাস মানে খুঁতখুঁতে, খুবই যত্নবান, সাবধান, সাবধান বলতে পারি। ক্লিয়ার? সাবধান বা সাবধানী। ক্লিয়ার? ওকে, তাহলে মেটিকুলাস খুঁতখুঁতে বা সাবধানী বা সাবধান। তাহলে এখানে কি বলছে দেখো, কেয়ারলেস মানে কিন্তু উদাসীন, যত্নহীন, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। আর ফ্ল্যাগ্রেন্ট মানে কি? ফ্ল্যাগ্রেন্ট মানে হচ্ছে অতি অসৎ, অতি অসৎ বলতে পারি, ঠিক আছে, অতি মাত্রায় অসৎ, অসৎ, অতি অসৎ। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর কেয়ারলেস, মেটিকুলাস ইজ ইকুয়াল টু অপশন সি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে অ্যান্টোনিম দেখো, ডিসিটফুল। ডিসিটফুল মানে কি? ডিসিটফুল মানে হচ্ছে ঠক, ঠক মানে কিন্তু যে হচ্ছে মানুষজনদের ঠকায়, তাদেরকে আমরা ঠক বলি। ডিসিটফুল মানে হচ্ছে ঠক, ঠিক আছে, ছলনাময়, ঠক বা ছলনাময়। সিনসিয়ার মানে কি? সিনসিয়ার মানে আমরা বলতে পারি খুবই যত্নবান, যে খুবই যত্নের সঙ্গে কাজ করে, সিনসিয়ার ছেলে। ইউজফুল মানে কি? উপকারী, যেটা আমাদের উপকারী লাগে বা ব্যবহার্য, উপকারী বা ব্যবহার্য কোনো কিছু, যেটা আমাদের ব্যবহারে লাগে। প্লেইন মানে কি? প্লেইন মানে হচ্ছে সমতল। প্লেইন মানে কি? প্লেইন মানে সমতল। আর অনেস্ট মানে কি? অনেস্ট মানে হচ্ছে সৎ, অনেস্ট মানে সৎ। তাহলে আমাদের কি ছিল? ডিসিটফুল মানে কি? ডিসিটফুল মানে ঠক ছিল, আর অনেস্ট মানে সৎ, তাহলে আমরা কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার কিন্তু বলতে পারি। ওকে, ডিসিটফুল ইজ ইকুয়াল টু অপশন ডি, সৎ। এবার চলো নেক্সট 44 দাগ কি বলতে দেখো, 44 দাগ
অ্যান্টোনিম কি বলছে? এক্সোনারেট। এক্সোনারেট মানে কি? এক্সোনারেট মানে হচ্ছে মুক্তি দেওয়া, মুক্তি দেওয়া। তাহলে এক্সোনারেটের মানে হচ্ছে মুক্তি দেওয়া, মুক্তি দেওয়া, দেওয়া। এক্সোনারেটের মানে হচ্ছে মুক্তি দেওয়া। অ্যাডমিট মানে কি? অ্যাডমিট মানে ভর্তি করা, আবার অ্যাডমিট মানে স্বীকার করা। অ্যাডমিট মানে কিন্তু ভর্তি করা বা অ্যাডমিট মানে স্বীকার করা হবে। রিলিজ মানে কি? রিলিজ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, রিলিজ মানে হচ্ছে ছেড়ে দেওয়া বা মুক্তি দেওয়া, এটা সিনোনিম বলতে পারি। ক্লিয়ার? ছেড়ে দেওয়া এটা কিন্তু সিনোনিম। এক্সোনারেট মানে হচ্ছে মুক্তি দেওয়া, রিলিজ মানেও কিন্তু মুক্তি দেওয়া বা ছেড়ে দেওয়া। আবার কনভিক্ট মানে কি? দেখো তাহলে এক্সোনারেট মানে মুক্তি দেওয়া, আর কনভিক্ট মানে হচ্ছে দোষী সাব্যস্ত করা, দোষী সাব্যস্ত করা। হ্যাঁ, কনভিক্ট মানে হচ্ছে কি? দোষী বানানো, দোষী সাব্যস্ত করা, বানানো বললে অন্যরকম হয়ে যাবে, সাব্যস্ত, দোষী সাব্যস্ত করা। ক্লিয়ার? এটা হবে সঠিক উত্তর, কনভিক্ট। এক্সোনারেট মানে হচ্ছে মুক্তি দেওয়া, সেটা কিসের থেকে মুক্তি দেওয়া? দোষ থেকে মুক্তি দেওয়া। এক্সোনারেটের মানে হচ্ছে দোষ খালন করা, দোষ খালন করা, দোষ থেকে মুক্তি দেওয়া। আর কনভিক্টের মানে কি? কনভিক্ট মানে দোষী সাব্যস্ত করছো। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার। রিজেক্ট মানে কি? রিজেক্ট মানে হচ্ছে ত্যাগ করা, ত্যাগ করা, কোনো কিছুকে ত্যাগ করা বললে রিজেক্ট করা। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার। এক্সোনারেট ইজ ইকুয়াল টু অপশন সি। এবার আজকে আমাদের হচ্ছে 45 লাস্ট হচ্ছে তোমার অ্যান্টোনিমের কোয়েশ্চেন। কি বলছে দেখো, ইম্পিড। ইম্পিড মানে কি? ইম্পিড মানে কিন্তু বাধা দেওয়া। ইম্পিডের অ্যান্টোনিম মানে কি? বাধা দে ও আ। ক্লিয়ার? বাধা দেওয়া মানে ইম্পিড করা। অবস্ট্রাক্ট মানে কি? অবস্ট্রাক্ট মানেও তাই বাধা দেওয়া, অবস্ট্রাক্ট মানে হচ্ছে বাধা দে ওয়া, সিনোনিম। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ ইজ দ্য, আচ্ছা সিনোনিম, সিনোনিম হলো কারেক্ট আনসার হচ্ছে এ, সিনোনিম। এখানে অ্যান্টোনিম বলেছে আমাদের, তাহলে অবস্ট্রাক্ট কিন্তু বাধা দেওয়া, সিনোনিম। ক্লিয়ার? এবার বাদ বাকি অপশন দেখো। অ্যাডভান্স মানে কি? অ্যাডভান্স মানে হচ্ছে উন্নতি, অ্যাডভান্স মানে হচ্ছে উন্নতি বা এগিয়ে দেওয়া কোনো কিছু সামনের দিকে, উন্নতি করা বা উন্নতিকে অ্যাডভান্স বলবো, উন্নতি করা। ক্লিয়ার? হ্যাঁ। লিঙ্গার মানে কি? লিঙ্গার মানে হচ্ছে ঘুরঘুর করা, লিঙ্গার মানে হচ্ছে ঘুর ঘুর, লিঙ্গার মানে ঘুরঘুর করা। ক্লিয়ার? আর গ্যারান্টি মানে কি? গ্যারান্টি দিচ্ছি মানে প্রতিশ্রুতি দেওয়া, প্রতিশ্রুতি পত্র বলতে পারি। ঠিক আছে? প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি দেওয়া। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তর আমরা দেখে নেব। ইম্পিড মানে বাধা দেওয়া, ইম্পিড মানে হচ্ছে বাধা দিচ্ছি। আর আমাদের তাহলে অ্যান্টোনিম কী হবে? দেখো, একটা কাজ করতে আমরা কিন্তু বাধা দিচ্ছি, আর একটা কাজ করতে এগিয়ে দিচ্ছি, অ্যাডভান্স, সামনের দিকে এগিয়ে দিচ্ছি। বি ইজ দ্য কারেক্ট আনসার। ইম্পিড মানে হচ্ছে বাধা দিচ্ছি, অ্যাডভান্স মানে কিন্তু উন্নতি করা বা বললাম একটু আগে এগোনো, সামনের দিকে এগিয়ে দেওয়া। ঠিক আছে? অগ্রিম বলি বা উন্নতি, সামনের দিকে এগিয়ে দেওয়া। অবস্ট্রাক্ট হচ্ছে সিনোনিম, আর অ্যাডভান্স সামনের দিকে এগিয়ে দিচ্ছি। ক্লিয়ার? বি ইজ দ্য কারেক্ট আনসার। ইম্পিড বাধা দেওয়া, অ্যাডভান্স এগিয়ে দেওয়া। ওকে, বি ইজ দ্য কারেক্ট আনসার 45-এর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 46। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্টোনিম হয়ে গেল। এবার আমরা যাবো কিছু স্পেলিং, কারেক্ট স্পেলিং। ঠিক আছে? বলেছিলাম একটা নতুন টপিক আমরা আজকে অ্যাড করেছি। বলছে কি দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। নিচে শব্দগুলোর মধ্যে কারেক্টলি স্পেলড ওয়ার্ড আমাদের কিন্তু খুঁজতে হবে। কি বলছে প্রথমে দেখো, হাইপোক্রিসি, অ্যাকচুয়ালি হিপোক্রিসি বলতে চাইছে, হিপোক্রিসি। ঠিক আছে? দেখো, সি ইজ দ্য কারেক্ট আনসার। হাইপোক্রিসি স্পেলিং কি? HY। দেখো, এইভাবে মাথায় রাখবে, সঠিক যে প্রনাউন্স করতে হবে এটা কিন্তু নয়, এইভাবে মাথায় রাখবে। হাইপোক্রিসি, HYPOCRISY। হাইপোক্রিসি বা হিপোক্রিসি যেটা আমরা বলি, এর মিনিং কি? এর মিনিং হচ্ছে ভণ্ডামি। স্পেলিংটা আর একবার বলে দিই, HYPO, হাইপোক্রিসি, CRISY, হিপোক্রিসি। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার, ভণ্ডামি। নেক্সট কোয়েশ্চেনে চলো, 47 কি বলছে, অকারেন্স। অকারেন্স মানে কি? ঘটনা। OCCURENCE, অকারেন্স। ঠিক আছে? OCCURRENCE। ঠিক আছে? ও দুটো সি হবে কিন্তু, দুটো সি দুটো আর। অকারেন্স, এটা হচ্ছে ডি ইজ দ্য কারেক্ট আনসার। অকারেন্স, OCCURRENCE। অকারেন্স মানে কি? ঘটনা। অকার মানে কি? ঘটা, আর অকারেন্স মানে হচ্ছে ঘটনা। ক্লিয়ার? সঠিক উত্তর অপশন ডি, OCCURRENCE। ওকে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে 48 কি বলছে দেখো, এক্সিলেন্স। এক্সিলেন্স মানে কি? এক্সিলেন্স মানে হচ্ছে একটা এক্সিলেন্ট মানে বলি না, ব্যাপারটা আমরা বলি বিষয়টা এক্সিলেন্ট বিষয়, চমৎকার বিষয়। আর এক্সিলেন্স হচ্ছে নাউন। এক্সিলেন্ট যেটা টি, ঠিক আছে, EXCELLENT। দেখো, EXCELLENT, এক্সিলেন্ট মানে চমৎকার, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আর এক্সিলেন্স, EXCELLENCE। বি ইজ দ্য কারেক্ট আনসার।
এক্সিলেন্স এর মানে হচ্ছে চমৎকারিত্ব, চমৎকারিত্ব, ঠিক আছে, চমৎকারিত্ব, চমৎকার, সেখান থেকে নাউন ফর্ম চমৎকারিত্ব, ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট আনসার, EXELLENCE এক্সিলেন্স। চলো নেক্সট, আর এটা হচ্ছে নাউন, তাহলে এটা হচ্ছে নাউন, এটা অ্যাডজেক্টিভ, টি থাকলে, আর এক্সিলেন্স নাউন। নেক্সট কী বলছে দেখো 49 কী বলছে, 49 বলছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড সিস্টেমেটিক্যালি, ঠিক আছে, সিস্টেমেটিক্যালি মানে একটা ধারাবাহিকভাবে সুসংগঠিতভাবে, ঠিক আছে, একটা সিস্টেমের সঙ্গে, শৃঙ্খলার সঙ্গে, ঠিক আছে। তো এখানে কী বলছে দেখো সিস্টেম্যাটিক্যালি, SYSTEMATICA, বি ইজ দ্য কারেক্ট আনসার, সিস্টেম্যাটিক্যালি, SYSTEMATICALLY, সিস্টেম্যাটিক্যালি মানে হচ্ছে একটা ধারাবাহিকতার সঙ্গে, ধারাবাহিকতা, একটা সুন্দর সুশৃঙ্খলার সঙ্গে, ধারাবাহিকতার সাথে, ধারাবাহিকতার সাথে বা শৃঙ্খলার সাথে, ঠিক আছে, সিস্টেমের সঙ্গে একটা শৃঙ্খলার সাথে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, তো সিস্টেম্যাটিক্যালি মানে একটা সুন্দর সুশৃঙ্খলার সঙ্গে, শৃঙ্খলার সঙ্গেও কিন্তু আমরা বলতে পারি, শৃঙ্খলার সঙ্গে, একটা অর্ডারলি বা সিস্টেমের সঙ্গে, শৃঙ্খলার সাথে সিস্টেমের সঙ্গে গেল। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট কী বলছে দেখো 50, লাস্ট কোয়েশ্চেন আমাদের। হ্যাঁ, অকেশনালি মানে কি, অকেশনালি মানে হচ্ছে মাঝে মধ্যে, কখনো সখনো, ক্লিয়ার, মাঝে মধ্যে, অকেশনালি, OCCA দুটো সি কিন্তু হবে আর একটা এস হবে, অকেশনালি, OCC অকেশন যেটা বলি, OCCA SION অকেশন, সেখান থেকে ALLY, দেখো অকেশন স্পেলিং কি, OCCA অকেশন, SION, শান SION, অকেশনে TION হয় না, অকেশনে SION হয়, OCCA SION, এবার অ্যালিতে ALLY, অ্যালি, অকেশনালি মানে হচ্ছে কি মাঝে মধ্যে, অকেশনালি মানে হচ্ছে মাঝে মধ্যে বা কখনো সখনো, ক্লিয়ার, মাঝে মধ্যে বা কখনো সখনো, ক্লিয়ার। তাহলে আজকের ক্লাসটাও কিন্তু আমাদের এখানেই শেষ। তোমাদের যেমনটা বলেছিলাম যে আচ্ছা কখনো সখনো এখানে হ্যাঁ দাগ পড়ছে না, কোনো সমস্যা নেই, দাগ কিন্তু আমাদের পড়ছে না, কাজ করছে না। তো কী বলছে দেখো, তাহলে কিন্তু আমাদের কিন্তু 50টা কোয়েশ্চেনের কিন্তু আজকে আমাদের হয়ে গেল আলোচনা। তো আবারও বলবো যে যদি কোনো প্রবলেম হয় আমাদেরকেও কিন্তু আমাকে অবশ্যই বলবে, সেই কোয়েশ্চেনটা নিয়ে আমি আবার নেক্সট ক্লাসে আলোচনা করব। তো এই ক্লাসগুলো কেমন লাগছে তোমাদের, 50টা কোয়েশ্চেন সেটের মিক্সড কোয়েশ্চেন সেটের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর কারো কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই বলবে, আর তোমরা কমেন্ট করলে কী হবে, আমার কিন্তু একটু আমি ইন্সপিরেশন পাবো তোমাদের কমেন্ট থেকে, আরও ভালো করে আর কি আমি তো ভালো করে পড়াবোই, কিন্তু কমেন্ট করলে একটু ভালো লাগে, ঠিক আছে, একটু মোটিভেশন পাওয়া যায়। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।